আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে যে ঘটনাটা শেয়ার করবো, আমাকে এই ঘটনাটা বলেছে এক বড় ভাই, ওনার নাম হচ্ছে জিকো ভাই। তো ওনার নিজের সাথে এবং ওনার বড় ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে। এবং যেটা হয় যে উনি এবং ওনার যে বড় ভাই, ওনারা দুইজন কাজিন। তো ওনারা ওনাদের দেশের বাড়ি থেকে যখন ঢাকায় ফিরবেন, তো তখন যেটা হয় যে ওনার দেশের বাড়ি পাবনা, এবং পাবনা থেকে তারা ঢাকায় বাইকের মাধ্যমে তারা আসবেন আর কি, এরকম একটা প্ল্যান করেন। এবং রাতের দিকে তারা এই জার্নিটা করে। তারা মানে সচরাচর ওই রোডটা দিয়ে সবসময় যায়, মানে তাদের এটা ইউজ টু যে সবসময় বাইক দিয়ে তারা মানে ঢাকায় ফিরবে। তো এরকমই এক রাতে তারা প্ল্যান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এবং এরপরে যেটা হয় যে মাঝ পথে যখন আসে, তখন যেটা হয় যে হঠাৎ করে পিছনে যে ভাইটা বসা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে ফিল হচ্ছিল যে বাইকটা যখনই আপনার ব্রেক করা হচ্ছে, তখনই ঠিক পেছন থেকে কোন একটা বাতাসের মতো একটা ঝাপটা এসে তার গায়ে বারবার লাগছে। এবং এরকম যেটা মনে হবে যে পেছনে কেউ একজন বসে আছে, মানে যখন বাইকের পেছনে কেউ একজন বসে থাকে, ব্রেক করলে যেমন একটা ধাক্কা লাগে, ঠিক সেরকম একটা ধাক্কা লাগতেছে একটু পরপর। তো এই কথাটা যখন সে তার যে ভাই, ছোট ভাই যে বাইকটা চালাচ্ছিল, তো তাকে যখন বলে, সে বলে যে আসলে এরকম কিছুই না, তুমি হয়তো ভুল, মানে তোমার কাছে ভুল কিছু একটা মনে হচ্ছে। তখন এমন কোনো ওয়ে ছিল না যে যে সামনে যে বাইক চালাচ্ছে সে পেছনে চলে যাবে এবং যে পেছনে বসা সে সামনে যে বাইকটা চালাবে, কেননা বাইক একজনই ওখানে চালাতে পারতো। তো সেই ক্ষেত্রে তাদের যে মানে রোটেশনটাও হয়নি করা, এবং যে বাইক চালাচ্ছিল সে বারবার বলছিল যে না, তুমি আসলে কোন একটা কিছু মানে এমনি জাস্ট হয়তো ভুল কিছু একটা হচ্ছে তোমার সাথে। কিন্তু সে বারবারই বলতেছে যে না, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার বাইকের পেছনে কেউ একজন বসা। তো এরকম করতে করতে তারা মাঝে মাঝে যেটা হয় যে বিভিন্ন জায়গায় চা খেতে নামলো। এবং তখন যেটা দেখা দিত যে তার বড় ভাই সবসময় ছিল খুব মানে হাসি খুশি দুষ্টামি করতো, কিন্তু সেই রাতে সে খুব চুপচাপ, মানে তেমন কোনো কথা বলতেছে না, খুব টেনশনে আছে এরকম কিছু একটা। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার মানে কি হয়েছে, এরকম কেন আজকে? তখন সে বলে যে আমার কাছে খুব একটা জিনিস খুব ভয় লাগছে, মানে আমি কয়েকটা দিন ধরেই এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে বিষয়টা কি ভাই, মানে কি হয়েছে আপনার আসলে? তো তখন উনি বলে যে আসলে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এই যে পাবনা থেকে যখন ফিরছি আমরা, তার আগে গতকাল মানে সকালের দিকে যখন সে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাবে, এবং তাদের বাসা থেকে মসজিদটা ছিল একটু বেশ দূরে, এবং হেঁটে হেঁটে যেতে হতো। এবং যেটা হয় যে একটু আগেই সে মানে যখন একটু অন্ধকার থাকে, আজানের ঠিক একটু আগেই সে মসজিদের জন্য রওনা হয় সবসময় এটা। এবং উনি যখন তাদের বাসা ক্রস করে, মানে একটা ঢালু পথ আছে, সেই পথটা ক্রস করে যখন সে মসজিদ থেকে যাবে, তার আগে ছিল একটা পুকুর, এবং পুকুরের পাশে ছিল একটা অনেক পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছটাকে যখন সে ক্রস করে পুকুরে উজু করতে যাবে, তখন তার হঠাৎ করে মনে হচ্ছিল যে পেছন থেকে তার মানে পিছনে কেউ আসতেছে একটু পর। আচ্ছা। তো যখন সে হাঁটে, মনে হয় যে তার পেছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় দেখে যে কেউ না। সে এটা প্রথমে মনে করছিল যে হয়তোবা গ্রামের কেউ মুসল্লিরা তার পেছন পেছন আসতেছে কয়েকজন, কিন্তু যখন সে বারবার পেছনের দিকে তাকায় দেখে যে পেছনে কিচ্ছু নেই। তো এরকম ভয়ে ভয়ে সে যেতে যেতে একটা সময় যখন সে আম গাছটাকে সে ক্রস করবে, অনেক পুরনো সে আম গাছ, তখন তার চোখে পড়ে অনেক লম্বা একটা ছায়া মূর্তির মতো কালো একটা লম্বা আলখাল্লা পড়া এরকম কিছু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। এবং সেটা সে একদম খুব ভালো মতোই নাকি দেখতে পায়। এবং এটা দেখার পরে সে যেটা চিন্তা করে যে না, আমি হয়তো কোনো ভুল কিছু একটা দেখে ফেলেছি। সেটাকে সে ক্রস করে যখন পুকুর পাড়ে অজু করতে যায়, তখন সে যখন অজু করার সময় বসলো, তখনও তার কাছে মনে হচ্ছিল যে তার পাশে কেউ বসে অজু করতেছে তার মতোই। তো সে এই জিনিসগুলোর কারণে সে আরো বেশি ভয় পেয়ে যায়, এবং সে একটা সময় যেটা হয় যে এরকম ভয় পেয়ে মানে মসজিদে যাওয়ার পথে সে সেন্সলেস হয়ে যায়। তো তখন তাকে যারা মুসল্লিরা আসে তাকে মানে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, আসলে তুমি কি খারাপ কিছু দেখছো? এবং সে বলে যে হ্যাঁ, আমি এরকম একটা কিছু ওই আম গাছের নিচে এরকম একটা ছায়া মূর্তির মতো দেখেছি। তখন ওই মুসল্লিরাও বলে যে আমরা সব সময় যেটা চেষ্টা করি, যদি একটু অন্ধকার থাকে তখন এই পথটা দিয়ে মানে আমরা যাই না আসলে, মানে অ্যাভয়েড করি, কারণ এই গাছটা অনেক পুরনো, এবং এখানে যেটা হয় যে অনেক মানুষ অনেক কিছুই দেখেছে এক সময়। তো এরপরে সব ঠিক হয়ে গেল মোটামুটি। এবং যেটা হলো যে সে তার ভাইকে ঘটনাটা বলতেছে, এবং সে বলতেছে যখন মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় যে
আমার সাথে পিছন পিছন কেউ আসতেছে। তো আমি কোথাও বসলে আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ একজন বসে আছে। ইভেন সে যখন এখন ঢাকায় ফিরতেছে বাইকের পেছনে বসা অবস্থায় তার কাছে এটাও মনে হচ্ছে যে তার পেছনে বসে কেউ আসতেছে। ওকে, হ্যাঁ। তো এভাবে করে তারা ঢাকায় ফিরলো এবং বেশ কয়েকদিন কেটে গেল। তো হঠাৎ করে রাত 2টার দিকে একটা কল আসলো, যে আমাকে এই ঘটনাটা যে শেয়ার করেছেন জিকু ভাই, ওনার কাছে একটা কল আসলো। তো কলের মধ্যে যেটা হয় যে তার ভাই আসলে তাকে কল করেছে, বড় ভাই, এবং সে তাকে কল করে ডাইরেক্ট বলে যে ভাই আমাকে তুই একটু সেভ কর, মানে আমি খুব ভয় পাচ্ছি, তুই এখনই আমার বাসায় আয়। তখন 2টা থেকে 2:30 বাজে রাত্র। এবং ও বলে যে আমার ওই জিনিসটা আমার রুমে এখন আসছে এবং ওটা আমাকে মেরে ফেলবে, এরকম একটা কিছু সে বলে। তখন তার যে ছোট ভাই যে সে চিন্তা করে যে কি হলো আসলে, তার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলো? আরে 2:30 দিকে উঠে আসাও তো একটু টাফ ব্যাপার। যে সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমি সকালের দিকে আসি, তুমি ভয় পেও না, সকালের দিকে আসি। সে মনে করলো যে তার ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা হয়েছে বা কিছু একটা এরকম প্রবলেম। আচ্ছা। তো এরপরে সকালের দিকে একটা দুঃসংবাদ সে পেল ঘুম থেকে ওঠার সাথে সাথেই, যে দুঃসংবাদ হচ্ছে এরকম যে তার ভাই গতকাল রাত্রি সুইসাইড করে মারা গেছে। আচ্ছা। তো এই খবরটা শোনার পরে সে অনেক বেশি হার্ট হয় এবং সে যেটা চিন্তা করে যে হয়তো আমি যদি তখন যেতাম, ওর কথাটা শুনে হয়তো আমি তাকে বাঁচাতে পারতাম বা কিছু একটা তাকে সেভ করার চেষ্টা করতে পারতাম। তো এটা নিয়ে সে নিজেও অনেক ডিপ্রেসড থাকে কয়েকদিন, যে আসলে আমারই হয়তো ভুল ছিল এবং এটা তার ভাই আসলে হয়তো সত্যি কথাই বলেছিল যে এরকম কিছু একটা বারবার তাকে পিছু করছে। তো এরপরে আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তো যে ছোট ভাইটা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে একদিন রাত্রে ঘুমাচ্ছিল, তো তখন ছিল শীতের রাত, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় রাতে। ঘুম ভাঙার পরে সে যেটা ফিল করে যে তার রুমের ভেতরে মনে হচ্ছে অন্ধকারের ভিতরে একটা খুব বাজে একটা গন্ধ তার রুমের ভিতরে, একটা মাংস পচা গন্ধ থাকে না, ওরকম একটা মাংস পচা গন্ধ তার রুমের ভিতরে। এবং সে চিন্তা করতে থাকে এরকম তো কিছু নাই যে এরকম গন্ধ আসবে। তো সে যখন চোখটা খুলে ভালো মতো দেখার চেষ্টা করে, সে দেখে যে মশারির বাইরে যে কালো ঘুটঘুটে অন্ধকার, সে অন্ধকারের থেকেও আরো ঘন কালো একটা কিছু একবার তার বিছানার এপাশ থেকে ওই পাশে হাঁটা চলাফেরা করছে। এবং সে এটা মনে হচ্ছে সে শব্দ শুনতে পাচ্ছে, এরকম খুব ভয়ানক একটা কিছু যে তার আশেপাশে সেটা চলছে, হাঁটা চলাফেরা করছে। ইভেন তার মশারিটাও একটু পরপর বাতাসে যেমন ফ্যান ছেড়ে যেমন মশারিটা একটু নড়ে উঠে, ঠিক সেইভাবে নড়ছে। মনে হচ্ছে যে তার মশারির আশেপাশে বা তার রুমটা অন্য একটা ডিমেনশনে চলে গেছে সবকিছু। আচ্ছা। মনে হচ্ছে সে তার রুমটার ভিতরেই আছে ঠিকই, বাট আশেপাশের পরিবেশ সম্পূর্ণ ডিফারেন্ট, একদম কালো একটা অন্ধকার তাকে গ্রাস করে বসেছে। এবং একটা সময় সে যেটা খুব দোয়া পড়ার চেষ্টা করতে থাকলো নিজেকে যেভাবে সেভ করা যায়, কারণ সে বুঝতে পারছিল যেটা আসলে নর্মাল কিছু একটা না, সে কোনো একটা ঝামেলায় পড়ে গেছে আসলে। তারপর সে যেটা দেখলো একটা সময় হঠাৎ করে তন্দ্রার মতো একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা তার মধ্যে চলে আসলো এবং হঠাৎ করে সে খেয়াল করলো তার মশারিটা ঠিক যেখানে তার পাটা, মশারি ঠিক সেই জায়গাটাতে একটা কালো অনেক লোমশ একটা কিছুর মতো ওখানে বসে আছে। এবং ওই জিনিসটা দিকে যখন সে অন্ধকারের মধ্যেই দেখতে পেল যে ওই জিনিসটার চেহারাটা এমন যে মানুষের মতোই চেহারা, সেটাকে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, এবং সম্পূর্ণ রক্ত মাখা একটা চেহারা। আচ্ছা। এবং ওটার চোখগুলো ঠিকরে বাইরে বের হয়ে আসছে এবং জিভটা মনে হচ্ছে কেউ যখন ফাঁসি দিলে যে অবস্থাটা হয় ঠিক ওইভাবে বের হয়ে আসছে এবং সম্পূর্ণ মুখ থেকে রক্ত পড়তেছে এরকম একটা জিনিস। তো এটা দেখার পরে সে অনেক জোরে চিৎকার করে ওঠে এবং চিৎকার করার পরে সে সেন্সলেস হয়ে যায়। এবং পরে যেটা হয় যে সকালের দিক তার বাবা মারা তাকে ওখান থেকে করে যে কি হয়েছে তোমার, আসলে এটা কি হলো আসলে। তখন সে বলে যে আমি এরকম কিছু একটা দেখেছি। তবে এই কথাগুলো সে সবার সাথে খুব একটা শেয়ার করে না, কেননা এগুলো আসলে এখন আমাদের বর্তমান যুগে অনেকটা বিশ্বাসযোগ্য হয় না অনেকের কাছে বললে। তো সেই যেটা তখন সে বুঝতে পারে যে না, আসলে তার বড় ভাই যে তার সাথে আসছিল বাইকে করে, তখন যে তার বড় ভাই বলেছিল যে আমার সাথে কিছু একটা আসছে, সেই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলে হয়তোবা তার বড় ভাইয়ের মৃত্যুর পিছনে হয়তোবা কোনো কারণ আছে। আচ্ছা। তখন সে সেটা বিশ্বাস করে বা ভেবে নেয় হ্যাঁ, আধিক ভৌতিক কোন একটা কারণ আছে। এবং সে ওই ভয়টা পাওয়া শুরু করে যে যেহেতু তার বড় ভাইও মারা গেছে এবং সেও হয়তো বুঝি মারা যাবে, ওইটা হয়তো কোনো মৃত্যুদূত যেটা তার বড় ভাইকে নিয়ে চলে গেছে এবং তাকেও হয়তো সেরকম ভয় পাচ্ছে আসলে। তো এই ঘটনাটা সে একটা অনেক ভালো একজন হুজুরের কাছে ঘটনাটা শেয়ার করার পরে উনি যেটা ওনাকে বলে যে আসলে সবকিছু তো আল্লাহর হাতে, তুমি জিনিসটা নিয়ে ভয় পেও না, হয়তোবা ওটা খুব খারাপ একটা জিন ছিল, কোন একটা খারাপ কিছু ছিল যেটা তোমার ভাইয়ের সাথে চলে আসছে। ডেভিল যে জিনিসটা সেটা হয়তোবা তাকে হিপ্নোটাইজ করে ফাঁসি যে সুইসাইড যেটা করে সেই জিনিসটাকে করতে বাধ্য করছে। এবং তুমি যেটা করো যে তুমি ঠিক মতো ভালো মতো নামাজ
ফলো আমল করো, আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে যাবে। তো তুমি মানে যখন এরকম কিছু দেখবা তখনই তুমি সবসময় মানে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবা এবং মনে একটা সবসময় সাহস রাখবা। তো এই ঘটনাটা আমাকে জিকু ভাই আমাকে বলছে ভাই, যে শেয়ার করছে যে ওনার লাইফে এরকম একটা সমস্যা হয়েছিল এক সময় তার বড় ভাইকে নিয়ে, এবং এটা সে এখনো মানে কষ্ট পায় যে তার বড় ভাই যখন যাকে ফোন করেছিল তখন যদি সে সাথে সাথে তার বাসায় মানে পৌঁছাইতে পারতো, হয়তো তার বড় ভাই এখন বেঁচে থাকতো আর কি। রাইট, এই ছিল আমার ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে আসাদ ভাইয়ের কাহিনী। উনি আপনার বেশ আগের কাহিনী আর কি, এটা 80 দশকের কাহিনী, লাইক 88, 89 এরকম একটা সময়ের কাহিনী। বাবর রোডে ঘটেছিল, মোহাম্মদপুর বাবর রোড। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি নিষেধ করেননি কিছু বলতে, সেই জন্য আপনি নামটা বলে দিলেন জায়গাটা। আচ্ছা, এই বাবর রোড নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু এই জন্যই বললাম যে পুরো মোহাম্মদপুর নিয়ে আছে। জি, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, হ্যাঁ সেটাই নাম। তো বাবর রোডের ওই বাসাটার কাহিনী হচ্ছে, বাসাটা অনেক পুরনো ছিল রাসেল ভাই, এবং পাকিস্তান আমলের বাসা। তো আসাদ ভাইয়ের যে দুলা ভাই, উনি ওই বাসাটা মানে ওনাদের ইসে থেকে কিনে নেন আর কি, তার ফ্রেন্ডের কাছ থেকে বাসাটা কেনার পরে ওনাদের ছিল বাসাটা যখন উনি কেনেন, বাসাটার অলরেডি অনেক ভগ্নদশা, মানে বাসার অবস্থা খুব একটা ভালো না, ওখানে নতুন করে দালান তুলতে হবে আর কি, এছাড়া ওখানে থাকার মতো অবস্থা নাই। তো আসাদ ভাইয়ের রেসপন্সিবিলিটি পড়ে ওই বাড়িটাতে থাকা, এবং বাড়িটা ওরা যখন ভেঙে তৈরি করবে এবং পুরো দায়িত্বই আর কি ওনার দেখাশোনা করে, ওনার দুলা ভাইয়ের বাড়ি। তো উনি যখন ফার্স্ট যায় ওখানে, তখন বাসাটা এমন একটা জায়গায় পড়ছে, বাবর রোডের এমন একটা অংশে, মানে হুমায়ুন রোডের কাছাকাছি, ওই জায়গাটা বেশ অন্ধকার এবং মানুষজন একদমই থাকে না, প্রায় নির্জন হয়ে যায় রাতের বেলা। এরকম জায়গা কিন্তু বাবর রোডে এখনো আমার ধারণা আছে, এবং আমার ধারণা আছে আসলে আছে, এখনো আছে। তো ওই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যায়। তো রাতের বেলা উনি আসছে, উনি নর্মালি উনি থাকতে হচ্ছে বেইলি রোডের কাছে, বেশ মানে বিজি একটা এলাকা, ওখান থেকে অন্ধকার জায়গাটা এসে ওনার ভালো লাগছে না আর কি। তো রাতের বেলা উনি আপনার দেখা যাচ্ছে যে সময় কিভাবে কাটাবে এরকম চিন্তা করে উনি চিন্তা করলো যে একলা ওই বাসায় বসে না থেকে উনি শ্যামলী সিনেমা হলে সিনেমা দেখতে যায়। আচ্ছা, তো উনি সিনেমা দেখে রাত 9টা থেকে 12টা, এই গভীর রাতে লেট নাইট শো ছবি দেখে উনি শ্যামলী থেকে ব্যাক করে আসতে থাকেন। তো উনি যখন আসেন, পুরো রাস্তায় নর্মালি আসেন, এসে যখন নাকি উনি আপনার ইসে ঢোকেন আর কি, বাড়িটার যে গলিতে ঢুকেই উনি বেশ একটা ধাক্কা মতো খান। কারণ উনি দেখছেন যে ওই বাসার ঠিক দুই পাশে কতগুলো কুকুর মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাসাটার দিকে তাকিয়ে আছে। না ঘেউ করছে, লাইক কেউ একজন আছে, কাউকে দেখে কুকুর চিৎকার করছে। এখন উনি এটা দেখে একটু মনে করেন যে বাসায় কি কেউ ঢুকলো, আমার দায়িত্বে রেখে গেছে বাসা, বাসায় মানে মানুষজন আজে বাজে মানুষ যদি ঢুকে, এই একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে মানে খারাপ মানুষ যদি ঢুকে। তবে 80 দশকের ওই সময়টাতে তখনও এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয় নাই রাসেল ভাই, যে খালি বাসা পেলেই মানুষ ঢুকে পড়তো। আচ্ছা, তো এসব চিন্তা করে উনি লাস্টে কিছুক্ষণ চিন্তা করে বাসায় ঢুকবে কিনা, উনি হেঁটে ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের কাছে যায়, ওখান থেকে সিগারেট কিনে নিয়ে উনি আবার আসে, এসে দেখে যে ঠিকই কুকুরগুলো এখনো ওইখানে দাঁড়ায় আছে, ঘেউ করে আবার গড় করতেছে। তো উনি একসময় আস্তে আস্তে হেঁটে বাসার কাছে যায়। বাসার কাছে যখন যায়, কুকুরগুলো উনাকে দেখে মানে দেখা যায় গড় করতে, মানে জিনিসটা হচ্ছে কুকুর উল্টা চিৎকার করার বদলে উনাকে দেখে যেন সাহস ফিরে পায়, এরকম একটা ব্যাপার কুকুরের। তো উনি আস্তে করে যে ওই বাসার মূল গেটটা খুলে, মানে ওই যেটা নর্মাল যে লোহার গেট ছিল, আচ্ছা, ওটা খুলে উনি আস্তে আস্তে ঢুকে, এবং ওনার বুকের ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে। মনে হচ্ছে একটা খালি বাড়ি, যেগুলো দরজা জানালা মানে কিছুগুলো খোলা ভেতরের দিকে, কাঠের জানালা, তার মধ্যে কাঁচ লাগানো, এবং কয়েকটা জানালা খোলা, এবং উনি ওই খোলা জানালা দিয়ে ভেতরে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আবছা কিছু দেখা যায়, মানে মনে হচ্ছে যে ঘরের ভেতরের কোন শ্যাডো টাইপের কিছু, এরকম মনে হচ্ছে, এবং একটা ভ্যাপসা গন্ধ। এরকম খালি বাড়িতে কখনো যদি আপনি যান রাসেল ভাই, আপনার কাছে কিন্তু মনে হবে যে বাড়ির ভিতরে আলাদা একটা প্রাণ আছে, বাড়ির নিজেরই একটা প্রাণ আছে। খুবই ভালো কথা বলেছেন যে আপনি নিজে বাড়ির ভিতরেও বাড়ির নিজে একটা ক্যারেক্টার আছে বাড়ির ভিতরে। এটা সত্যি কথা রাসেল ভাই, আমরা যখন বাড়ি করি, আমি আমাদের বাসা পুরো খালি করে ফেলছি, একতলা বাসা, সেখানেও কিন্তু আমি যখন ঢুকছি আমার মনে হচ্ছে কিছু একটা বেরোবে ঘরের ভেতর থেকে, এরকম একটা ফিলিংস। আমার নিতান্ত পরিচিত একটা বাসা, সেখানেও আমার এরকম মনে হয়েছে। তো উনার এই জিনিসটা উনি যখন বলে, এই উনার এই ফিলিংসটা আমি বেশ ভালো মতো বোধগম্য হচ্ছে আমার। তো এরকম হলে উনি সিঁড়িতে তারপর উঠে যায়। তো সিঁড়িগুলো মোজাইকের সিঁড়ি, উনি বলছে যে বেশ মানে নকশা করা ছিল, সেই পাকিস্তান আমলের বাড়ি। উঠে উপর উঠে গেছে। তো উনি যখন নাকি দোতলায় যায়, যে উনি যে রুমটার মধ্যে থাকছে আর কি, যেখানে ওনার মানে একটা চৌকি রাখছে, উনি টেবিল রাখছে থাকার জন্য, ওখানে যায় যে উনি লাইট জ্বালার পরে মানে উনার সেট আপ করে সবকিছু রেখে ঠেকে উনি বসে থাকে কিছুক্ষণ, বসে থেকে একসময় ঘুমানোর চিন্তা করে।
তো যখন বাতি নিভাই দিয়ে উনি শুয়ে পড়ছে, তো কিছুক্ষণ শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে এরকম কুকুর, এবং কুকুর ডাকতেছে অনবরত, কিন্তু কুকুর ডাকছে একটু পর পর। তো কুকুর কেন ডাকে বা বাসাটা খালি, একটু ভয় পাচ্ছে, ভূত প্রেতের ভয় একটু মনে ওনার ধরছে, কারণ উনি জানে যে এই বাসাগুলোকে নাকি পাকিস্তান আমলে যখন যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নাকি এগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে তৈরি করছে, এবং বিভিন্ন রকমের মানে অত্যাচার এসব বাড়ির মধ্যে হয়েছে। তো একটু একটু ভয় পাচ্ছে সব স্মৃতিতে। তো একসময় উনি হঠাৎ করে খেয়াল করে কিছুক্ষণ পরে হঠাৎ মনে হয় একদম নিস্তব্ধ হয়ে যায় পুরো জায়গাটা। আচ্ছা, মানে কোনো কুকুরের শব্দ নাই, অ্যাজ ওয়েল অ্যাজ ঝিঝি পোকা বা যে কোনো রকমের শব্দ, পুরোটাই নিস্তব্ধ হয়ে গেছে। মনে হচ্ছে একদম চুপচাপ একটা এনভায়রনমেন্ট। তো এরকম শব্দ শুনে উনি বেশ অবাক হয় যে এরকম কেন, মানে এরকম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, মানে একটা অস্বস্তিকর ফিলিংস ওনার মধ্যে কাজ করতেছে। তো এই সময় খুবই স্বাভাবিক, মানে সেটাই তো। হ্যাঁ, উনি হঠাৎ করে শব্দ পায়, ঝনঝন, মানে কিছু একটা পড়তেছে নিচে, মানে হাঁড়ি পাতিল এগুলো কিছু পড়তেছে, হ্যাঁ এরকম শব্দ। মানে অবাক হয়ে যায়, ঘটনা কি হাঁড়ি পাতিল নিচে থাকার কথা না। উনি করে কি হাঁটে, এটা রুম থেকে বের হয়, বের হয়ে আস্তে আস্তে সিঁড়িতে নামতে থাকে নিচের দিকে। সিঁড়িতে নামতেছে, তখন মনে হচ্ছে মানুষের কোলাহল, লাইক কি কি ঝগড়া করতেছে, মানুষ কি কি বলতেছে, একটা মহিলার কণ্ঠ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাঁড়ি পাতিল এগুলো নাড়া হচ্ছে, হ্যাঁ এরকম একটা কথা, মানে মহিলার কণ্ঠস্বর শুনতেছে উনি রীতির মতো, যে কথা বলতেছে, কি কি চিৎকার করে করে এটা সেটা বলতেছে। তো উনি করে কি আস্তে আস্তে হেঁটে যায় যে, এবং উনি ওই জানলার সামনেতে শুনতেছে যে অন্ধকার ঘরের ভেতর থেকে শব্দগুলো আসতেছে, ঠিক আছে। তো ওখানে লাইটও নাই, কিছু নাই, উনি জানলা দিয়ে আস্তে করে তাকায় ভেতরে, বাসাটার ভেতরে, দেখে যে ওখানে মনে হয় কোন একটা কিচেন বা কিছু আছে, সেখানে কিছু নাড়াচাড়া হচ্ছে, মানুষের আওয়াজ বুঝতে পারতেছে, তার মানে কেউ মানে কাজ করছে, কিচেনে কাজ করতেছে মহিলা, এবং অন্ধকার, অন্ধকারের মধ্যে কিভাবে একজন মানুষ নাড়াচাড়া স্বাভাবিক করতেছে, মানুষের কাজ এবং করার উনি কোনো বড় সম্ভাবনা নেই। একটা হাড়ির মতো দেখতেছে, এরকম পাতিলের মতো নড়তেছে ওখানে, হ্যাঁ, এবং কথা বলতেছে সেই মানে অস্পষ্ট শব্দ, হ্যাঁ, যে এটা এভাবে ফেলাই দিছি, এরকম হতেছে, হেরা আসবে, এই ধরনের কথা। তো উনি না খুব ভয় পেয়ে যায়। উনি ভয় পেয়ে করে কি এক সময় মানে চলে যাবে কি ভাবতেছে, এই সময় কি মনে করেন উনি দরজাটা ধাক্কা দেয়, ওই যে দরজা দিয়ে রুমে ঢোকার, দরজাটা যখন ধাক্কা দেয় উনি ক্যাচ করে দরজা খুলে দেখে ভিতরে কোনো শব্দ নেই, পুরা নিস্তব্ধ হয়ে গেছে ভিতরে। তখন ওনার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে যে আমার কাছে খুব অদ্ভুত লাগে যে কি হচ্ছে, যে ভিতরে এরকম শব্দ পেলাম এসে। এবং উনি যখন নাকি আবার সিঁড়িতে উঠে আসছে, মাঝ সিঁড়িতে উঠে আসছে, তখন শুনতেছে পুরুষ কণ্ঠের চিৎকার, যে কেউ কিছু গালি দিতেছে, দিতেছে, মানে জঘন্য অবস্থা। তো উনি না খুব ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে বাড়ির মধ্যে কোলাহল শুরু হয়ে গেল। উনি উপর থেকে তাকালো নিচে, তাকে দেখে মনে হলো 3-4 জন মানুষ দাঁড়ায় আছে, এবং তারা চিৎকার করতেছে ভিতরে, মানে ওই রুমের ভিতরে। এবং উনি যখন নাকি কিছুক্ষণ তাকায় আছে, হঠাৎ করে দেখে যে ওটার মধ্যে কেউ ওনার দিকে তাকাইছে উপরে, এবং উনি এটা দেখা শেষ দৌড় দিছে ওরা রুমের দিকে, ছেড়ে যখন দৌড় দিছে রুমের মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগাই দিছে, তখন শুনতেছে যে ওনার রুমের যে জানলার পাশ থেকে কেউ হাসতেছে কণ্ঠে, মানে একটা পুরুষ কণ্ঠের হাসি। এবং উনি প্রচন্ড ভয় পায় এবং কাইন্ড অফ সেন্সলেস এর মতো হয়, মানে পুরো সেন্স চলে যায় না, ওনার কিছু সেন্স থাকে। উনি চুপচাপ বালিশে মুখ গুজে শুয়েছিল, এবং উনি সারা রাত এইসব শব্দ শুনতেছিল, বিভিন্ন রকমের চিৎকার, চেঁচামেচি, এই ধরনের ব্যাপার স্যাপার, এবং কেউ কাউকে মারতেছে, এরকম মানে প্রচন্ড অমানসিক গড়গড় এরকম শব্দ উনি কিন্তু শুনতেছে রাত্রেবেলা। তো যখন নাকি ফজরের দিক হয়ে যায়, আজানের শব্দ হয়, তখন আস্তে আস্তে সব চলে যায়, এবং উনি সকালবেলায় ওই যখনই একটু আলো ফুটছে ওই বাসার থেকে ওনার মানে মানি ব্যাগ যা আছে নিয়ে ওখান তলপি হয়ে দৌড় দিয়ে বের হয়ে যায়, এবং আর কিছু বলে না। ওনার দুলাভাইকে বলে এইসব ঘটনা যে এই জিনিস দেখছে। তো ওনার দুলাভাই বলে যে আসলে আমার উচিত হয় না তোমাকে থাকতে দাও, কারণ ওই বাসার অনেক ইতিহাস আছে, ওইখানে যে ফ্যামিলি ছিল তাদেরকে পুরাই মার্ডার করা হয়েছিল, পাকিস্তান আর্মি এসে মার্ডার করছে, এবং তারা ওখানে ক্যাম্প করেছিল, এবং অনেকগুলো বাড়ি ওখানে ক্যাম্প করেছিল। আরেকটা বাড়িতে আমার খালুই নিছিল, রিনোভেট করছিল, আপনাকে মনে হয় আমাকে বলেছিলেন। ওই জায়গাটা নাকি পুরোপুরি এই ধরনের হন্টেড জায়গা। এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, আমি লাস্ট যখন আসছি তখন দেখছি অনেকগুলো নতুন নতুন দালান রাসেল ভাই, বাট স্টিল আমি কিন্তু রাতের বেলা ওখান থেকে চলাফেরা করতে গেলে, গভীর রাতে যদি কখনো জায়গায় যাই, আমি আস্তে করে মোটরসাইকেল থামায় দাঁড়ায় দেখি, একটু ফিল করার চেষ্টা করি যে পরিবেশ কি আগের মতো আছে কিনা। বাহ, চমৎকার। আসলে ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একটি বিল কেন্দ্রিক ঘটনা। তো বিলের বর্ণনাটি আমি আগে দেব, তারপর আমি মেইন ঘটনাটা যাব। এই বিলটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে অবস্থিত। কালুখালী মেইন যেই উপজেলা কমপ্লেক্স আছে সেখান থেকে 2 কিলোমিটার ভিতরে যেতে হয়। তো ওই বিলের পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে, 2016 সালে ওখানে রাস্তা নির্মিত হয়। আগে ওখানে মানে সাধারণ রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল, এবং রাসেল ভাই ওই জায়গাটা এতটা মানে ভয়ঙ্কর যে দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে লোকজনের আনাগোনা খুব কম।
আর রাতের বেলা তো কোনো প্রশ্নই আসে না। আর ওই বিল কেন্দ্রিক অসংখ্য ঘটনা আছে, ছোটখাটো অনেক ঘটনা যেগুলো বলে শেষ করা যাবে না। তো তার মধ্যে আমি এমন একটা কমন ঘটনা বলবো যেটা অধিকাংশ সময় সেখানে ঘটে, সেই কমন ঘটনাটি আমি আজকে বলবো। বিলের নাম হচ্ছে পদ্ম বিল। ওই এলাকার যারা আছেন তারা অবশ্যই পদ্ম বিলের নামের সাথে পরিচিত। এটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায়। তো যারা ওই এলাকায় আছেন তারা সবাই পদ্ম বিলের নাম জানেন। আর যারা জানেন না আজকে অবশ্যই আমার মাধ্যমে ওই জায়গাটার সম্পর্কে জানবেন। কারো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই সেই জায়গায় গিয়ে দেখে আসবেন, এবং রিকোয়েস্ট করবো অবশ্যই দিনের বেলা যাবেন, কখনো রাতের বেলা নয়। আচ্ছা রাসেল ভাই, ওই পদ্মবিলের ওখানে একটি বড় একটি মানে পাকড় গাছ রয়েছে। আমি নিজে ওখানে গিয়ে দেখে এসেছি এবছরের ফেব্রুয়ারি মাসে গিয়ে, যখন শীত প্রায় শেষের দিকে। তখন আমি রাজবাড়ির যেই আমাদের হরর টিম আছে, যেটা আমাদের ভর্তি ফ্যান ক্লাব যেটা আছে, ওরা আমাকে বলেছিল যাওয়ার জন্য, ওরা ইনভাইট করেছিল, আমি গিয়ে ওখানে দেখে এসেছিলাম। তখনই ঘটনাটা কালেক্ট করা, কিন্তু বিভিন্ন কারণে বলবো করে বলা হয় না। আজকে হলোইনের প্রোগ্রামে ঘটনাটি শেয়ার করতে চাই। রাসেল ভাই, ওইখানে একজন মানে কৃষক আছেন। তো ওই কৃষকের নাম হচ্ছে হলো জালাল মিয়া। তো উনি খুব দরিদ্র হওয়ার কারণে উনি ওখানে যেই জায়গাটা আছে, ওই বিলটা কিন্তু রাসেল ভাই মানে বর্ষাকালে একদম পানিতে টইটুম্বুর করে, এবং বর্ষাকালে এত পানি হয় যে এই মাথা থেকে ও মাথা দেখাই যায় না, একটা বিশাল সমুদ্র মনে হয়। কিন্তু যদি শুকনার সময় মানে গ্রীষ্মকালীন সময় মানে ওখানে গেলে মানে বিশাল মানে ফসলি জমি দেখা যায়, মনেই হয় না যে ওখানে কোনো বিল রয়েছে। তো উনি অন্যের মানে খেতে চাষাবাদ করতেন, যে চাষাবাদের মানে যে ফসলটা হবে তার অর্ধেক উনি নেবেন, অর্ধেক জমির মালিক নেবেন, এই হলো শর্তে উনি চাষাবাদ করেন। ওনার নিজের কোনো জমি নেই, অত্যন্ত দরিদ্র ব্যক্তি উনি। তো তখন বৈশাখ মাসের সময় এই, আর ঘটনাটি 2015 সালের ঘটনা, খুব বেশি দিন আগে না, 2015 সালের ঘটনা। তো বৈশাখ মাস চলে আসে। তো উনি যেই ফসলটি রোপণ করেছিলেন আমাকে বলেছিলেন উনি এক প্রজাতির ধান লাগিয়েছিলেন আর কি। তো ওই ধানটা যখন লাগান, তখন ওনার ওই ধানটা যখন প্রায় পাক ধরে এসছে, তখন ওনার ওই জমির যে মালিক বলেন যে দ্রুত ধানটা কাটতে, না হলে বৈশাখ মাসে ঝড় আসবে, যদি শিলাবৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং তুমি দ্রুত কেটে আমার ভাগেরটা আমার বাড়িতে দিয়ে আসো। তো উনি একদিন খুব দ্রুত কেটে ওই জমির মালিকের বাড়িতে দিয়ে আসেন, এবং ওনারটাও কেটে কিছু অংশ ওনার নিজের বাড়িতেও রাখেন, কিন্তু সবটুকু কেটে শেষ করতে পারেনি, কিছু অংশ ছিল। তো একদিন রাতের বেলা, বিশেষ করে মানে ওখানে তো 7টা-8টা মানে অনেক রাত, এখনো পর্যন্ত সেখানে 7টা মানে অনেক রাত। তো রাতের বেলা উনি চিন্তা করলেন যে যদি কোনো কারণে ঝড়ো বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয় আজকে রাত্রে, তাহলে তো যেই ফসলটুকু আছে ওটা তো আমার ভাগের, তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে, তাহলে আমি কি খাবো? সুতরাং ওদিকে মেঘ গুড় করছিল, উনি ভয় পাচ্ছিলেন যে যদি সত্যি বৃষ্টি হয়, ডুবে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে আমার। তো উনি সিদ্ধান্ত নিলেন এই রাতের বেলায় উনি হারিকেন নিয়ে ওখানে যাবেন, রাতের বেলায় যত ধান আছে উনি নিজেই সব কেটে ফেলবেন। আর উনি অনেক দরিদ্র লোক ছিল, আসলে উনি যে সাথে কোনো সহযোগী নেবেন ওনার সেই সামর্থ্যও ছিল না। তো উনি ওনার স্ত্রীকে বললেন যে উনি পদ্মবিলে যাবেন, উনি ফসল কেটে নিয়ে আসবেন। তো ওনার স্ত্রী বললেন যে এত রাতে যাওয়া ঠিক হবে না, কারণ এমনিতেই জায়গাটা ভালো না। কিন্তু যেহেতু উনি দরিদ্র মানুষ, আসলে অভাবটা আমাদের সবকিছু কিন্তু ম্লান করে দেয়, ভয় অনেক কিছুই আমাদের সেটাকে করে দেয় আর কি। তো উনি ওই কারণে হাতে একটি হারিকেন এবং কাঁচি নিয়ে, আমাদের এলাকায় যেটাকে কাঁচি বলি, ধান কাটার সময় যেটা ব্যবহার করে, কাঁচি নিয়ে উনি ওই বিলে চলে যান। তো ওনার যে জায়গাটা সেখানে কাটা শুরু করেন। রাসেল ভাই, একটা বিষয় বলি, ওই যে পাকড় গাছের কথা আমি বলেছি, ওই পাকড় গাছের নিচে একটি কুয়া ছিল। কুয়াটি 2016 সালে যখন ওই রাস্তা মানে পাকা রাস্তা করে ওই জায়গাটা, রাস্তার সম্প্রসারণের কারণে ওই কুয়াটা এখন ঢেকে গেছে, ওখানে মাটি ফেলে ওটা করে দেওয়া হয়েছে। ওই কুয়া কেন্দ্রিক অসংখ্য মানে ঘটনা আছে আর কি, কারণ ওই কুয়ার মধ্যে যে কত লোককে হত্যা করে ওর মধ্যে ফেলে রাখা হয়েছিল মানে তার কোনো হিসাবই নেই। আচ্ছা, ওখানে স্থানীয় লোকরা ওইটা সবাই জানেন আর কি, কুয়া সম্পর্কে আর গাছ সম্পর্কে। তো উনি যথারীতি উনি ফসল কাটা শুরু করছিলেন। যখন ফসল কাটছেন, আস্তে আস্তে কাটছেন, হঠাৎ ওনার মনে হলো যে আর্মিরা যেমন মানে সবাই সারিবদ্ধভাবে মার্চ করতে করতে এগিয়ে আসে, মনে হচ্ছিল ওনার পেছন থেকে অনেক লোক মার্চ করতে করতে এগিয়ে আসছেন। তখন উনি পেছন দিকে তাকান। উনি পেছন দিকে তাকানোর পরে দেখতে পারেন ওই কুয়া থেকে অনেক লোক উঠে আসছে, এবং কারো কারোর সাথে ঘোড়া রয়েছে, এবং রাসেল ভাই ওই ঘোড়াগুলোর একটারও মাথা ছিল না। ওই কুয়ার মধ্যে থেকে সব উঠে আসছে একে একে। তো
একে একে উঠে উঠে সবাই ওই মাঠের মধ্যে যাচ্ছে। যেতে যেতে রাসূল ভাই সবাই মানে মাঠ বিশাল মাঠ, ওই মানে হাজার হাজার এরকম লোক মানে ঘিরে দাঁড়ায়, মাঠের ভিতরে গোল হয়ে দাঁড়ায়। এখন দেখে ওদের মধ্যে থেকে বেশ কিছু লোক রাজার মতো পোশাক পরা, তারা এগিয়ে গিয়ে একটা জায়গায় বসে। বসার পরে ওই যে রাসূল ভাই ঘোড়ার কথা বললাম, ওই ঘোড়ার উপরে সওয়ারিও ছিল। তখন ওরা সবাই ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করছে ওইটুকুর মধ্যে, মানে কে ফার্স্ট হবে। আর ওই যে রাজার মতো কয়েকজন বসে আছে, ওনারা ওটা দেখছেন। তো মনে হচ্ছে যে এখানে মানে একটা ঘোড় দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে। রাইট। তো উনি এই বিষয়টা দেখেন। আর আরেকটা জিনিস হিসেবে দেখেন, ওখানে যতগুলো লোক ছিল মানে সবার মুখটা মনে হচ্ছে যে সবার মুখটা মানে মাথাটা কঙ্কাল, মানে আমাদের শরীরের মানে বডি ঠিক আছে, বাট মাথাটা মনে হচ্ছে শুধু খুলি, মানে এমনি কঙ্কাল যেটা বোঝায় আর কি, মাথাটা, মুখে কোনো মাংস নেই। এই দৃশ্য উনি দেখেন। তো এই দৃশ্য দেখে উনি যে ওখান থেকে দৌড় দিয়ে চলে আসবেন, ওনার শরীরটা মানে এমন ভাবে মনে হচ্ছিল ওনার শরীরটা জমে গেছে, উনি 1 ইঞ্চি ওখান থেকে নড়তে পারছিলেন না। তো উনি এসব দেখছেন। কিছুক্ষণ পরে দেখে যে ঘোড় দৌড়ের এই প্রতিযোগিতা শেষ হয়ে গেল। আবার সবাই সারিবদ্ধভাবে মানে হেঁটে হেঁটে ওই কুয়ার দিকে যেতে থাকলেন এবং সবাই কুয়ার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা। ওই দৃশ্য উনি দেখছেন এবং তাকিয়ে দেখছেন। কিছুক্ষণ পরে মনে হলো সবাই চলে গেছে ওর মধ্যে। হঠাৎ উনি ফিল করলেন ওনার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা। তখন উনি সাহস করে ঘুরে তাকালেন। তখন ঘুরে তাকিয়ে দেখলেন মানে খুবই কুৎসিত চেহারার, জট মাথায় জট রয়েছে, একজন মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা। তখন মহিলা মানে তাকে বলছে যে তুই এত কিছু দেখে ফেললি, তুই এখান থেকে সরে গেলি না কেন, তুই কাজটা ভালো করলি না। তো এই কথা যখন বলেছে, ওই মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে উনি তখন আর সাহস ধরে রাখতে পারেন নাই, উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো সকালে যখন পদ্মবিলের সকালে যারা কাজ করতে এসেছে তখন তাকে সেন্সলেস অবস্থায় পান, তখন তাকে আবার জ্ঞান ফেরানো হয়। তখন উনি এই সব স্তরে সবাইকে ঘটনাটা বর্ণনা করেন যে এই ঘটনাটা ঘটেছিল। তো আসলে ওই ঘটনাটা এখানে শেষ হলে পারতো, কিন্তু আসলে ঘটনাটা এখানে শেষ হয়নি, কারণ ঘটনা আরেকটা খুবই একটা করুণ পরিণতির দিকে গিয়েছিল, সেটাই বলবো এখন। তো বর্ষাকালে কিন্তু ওই পদ্মবিল মানে মনে হয় যে সমুদ্রের মতো, আমি তো বলেছি একটু আগে, মানে এই মাথা থেকে ও মাথা আপনি কিছুই দেখতে পারবেন না, মানে চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। তো উনি আর ওই সময় ওই অঞ্চলের লোকজন যে কাজটা করে, ওই সময় তো সব ফসল মানে পানির নিচে তলিয়ে যায়, ওই সময় সবাই মাছ ধরে ওখানে ওই পদ্মবিলে মাছ ধরে। আচ্ছা। তো সারা রাত ধরে মাছ ধরে, সকালবেলা রাজবাড়ির বাজার, কালুখালী বাজার, তারপরে আপনার পাংশা যে থানাটা আছে, ওরা ওখানে মাছগুলো নিয়ে যায়। তো যেহেতু মানে একদম মানে কোন চাষ করা মাছ না, এবং ওই পদ্মবিলের মাছের এখনো পর্যন্ত আমাদের ভালো কদর আছে, মানে বেশ কদর আছে। আমরা বাজারে গেলেই রাজবাড়িতে যদি শুনি যেটা পদ্মবিলের, তাহলে আমরা সবাই মানে বেশি দাম হলে ওটা কিনে নেওয়ার চেষ্টা করি, আমাদের জন্য নিয়ে আসবেন। জি জি। তো ওখানে ওই যে মানে জালাল মিয়া, উনি ওনার সন্তান রয়েছে, 2টো সন্তান রয়েছে, যে সন্তানের বয়স 15 বছর, তো বড় ছেলে আর কি, তাকে নিয়ে রাতের বেলা মাছ ধরতে যেতেন। মানে একটা নৌকাও ছিল, মাছ ধরতে যেতেন। তো নৌকাটা আসলে ওনাদের না, উনি যে ভাড়ায়, মানে ঠিক ভাড়ায় যেমন ওই মানে অর্ধেক অংশ ফসলের, অর্ধেক অংশ মালিকের, অর্ধেক অংশ ওনার। তো মাছ ধরার পরে অর্ধেক অংশ হচ্ছে নৌকার এবং জালের মালিকের, আর অর্ধেক অংশ ওনাদের। তো এই শর্তে আর কি ওনারা মাছ ধরতেন আর কি। তো যখন মাছ ধরছিলেন হঠাৎ করে মানে জালাল মিয়া বলছে ওনার ছেলেকে, বাবা নিচে দেখতো, মনে হচ্ছে যে জালটা কোনো কিছুতে আটকে গেছে, তো তুই একটু নিচে নেমে জালটা ছাড়িয়ে দে। তো বলছে ঠিক আছে যাচ্ছি। তো সে পানির মধ্যে নামে, ডুব দিয়ে জালটা ছাড়ানোর জন্য যায়, কিন্তু আসলে ভাই ওই ছেলেটা আর উঠে আসছিল না। আচ্ছা। তো উনি বারবার মানে চিন্তা করছে যে কি ব্যাপার, কোথায় গেল। তো ছেলেটা উঠে আসছে না কেন, ওনার সন্দেহ লাগে। ওনার আশেপাশে আরো যেই নৌকাগুলো ছিল তাদেরকে ডাক দেয়, তারাও আসে। আসার পরে বলে যে আমার ছেলেটা নিচে নামলো, কিন্তু এখন তো উঠে আসছে না। তখন আরো যারা ইয়াং কয়েকজন ছিল, জালাল মিয়ার বয়স একটু বেশি ছিল, উনি নিচে নামতে পারছিলেন না, ওনার ওই সময় ঠান্ডাও লেগেছিল, যার কারণে উনি নিচে নামছিলেন না। তখন আরো কয়েকজন ইয়াং যারা ছিলেন, ওনারা নিচে নামলেন। তো নিচে নেমে রাসেল ভাই ওই ছেলেটাকে টেনে তোলে, টেনে তোলার পর দেখা যায় যে তার ছেলেটা মৃত, এবং তার শরীরের যে মাথাটা ছিল, মাথাটা রাসেল ভাই মনে হচ্ছে মানে মাথাটা আমাদের যেদিকে আমরা মুখ করে থাকি, আমাদের বুক এবং মুখ তো সমান দিকে থাকে, তার মাথাটা ঘুরিয়ে একদম পিঠের দিকে করে দেয়, মনে হয় কেউ মাথাটা ভেঙে পেছন দিকে করে দিয়েছে। তো এই একটা করুণ পরিণতি ঘটে তার ছেলের সাথে। তো এখনো নাকি রাসেল ভাই উনি স্বপ্নে দেখেন যে ওই যে ভয়ঙ্কর মহিলাটা, ওই মহিলাটা বলে যে একটাকে তো নিয়েছি,
আরো নেব। তো এখনো ওখানে উনি জীবিত আছেন, উনি এখনো ওখানে ওনার ফসল ওইভাবে কাজ করেন স্টিল নাও। তো আর রাসেল ভাই একটা বিষয়, আমি যখন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওখানে গিয়েছিলাম, ওখানে যারা কয়েকজন স্থানীয় লোকের সাথে কথা বলেছিলাম, তো ওনাদের বর্ণনা অনুযায়ী পদ্মবিলে মানে হরর কোন বিষয় ঘটাটা এটা রাতের উপর নির্ভর করে না, দিন রাত যে কোনো সময় ঘটতে পারে। এবং উনি বলেছেন যে বিশেষ করে পাট কাটা যখন পাটের মৌসুম হয়, পাটের সময়তে ওনারা মাঝে মাঝে কয়েক সপ্তাহ ওনারা এই বিশাল বিলে নামতেই পারেন না, কারণ নামার সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির কিছু মানে মানুষকে দেখেন যারা তাদেরকে তাড়া করে। এবং এটা নাকি প্রতি বছরই হয় রাসেল ভাই, কারণ আমি গিয়ে খুবই অবাক হয়েছি। তো ওখানে যে কুয়াটা রাসেল ভাই, কুয়াটা এখন নাই, কিন্তু বট গাছটা আছে। আর ওখানকার লোকজন আর ওখানে জনবসতি রাসেল ভাই খুব কম, অনেক দূরে দূরে বাড়ি। এবং ওখানে আপনি গেলে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক ওইভাবে পাবেন না, মানে দিনের বেলা গেলেতেই সেখানে গা ছমছম করে। বিশেষ করে গাছটা দেখলে তো মানে ভয়ে এমনিতেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো রাসেল ভাই এই ছিল আমার ফার্স্ট ঘটনা। বাবা, থ্যাংকস ফর কামিং and Russell bhai for inviting me to this special show. Thanks for being here. মানে আমরা we love you. Okay, I love you guys too. Okay, so আমরা আপনার ঘটনা শুনি। Okay, Russell bhai, স্টোরিটা হচ্ছে এলাইনা নামের একজন, সে জর্জিয়া থাকে and she's an American. আমি তাকে বলেছি যে আমি তার কাহিনী বলবো এই সময়টাতে স্পেশালি, so can I say something to her if she is listening? Yes, definitely. Okay, Elena, if you are listening, right now I'm going to share your story. Especially, of course, it's in my language. You wouldn't understand, but just know that share your story. Elena, happy spooky Halloween, and I hope you are listening and hope you are enjoying. And thank you very much for being with us. Okay. Well, Russell bhai, স্টোরিটা হচ্ছে এলাইনা তখন হাই স্কুলে পড়ে আর কি, হাই স্কুলের স্টুডেন্ট, এখন ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে। আচ্ছা। সো ওই রকম একটা সময় একটা বিকেলে ওর ফ্রেন্ডের সাথে নদীর পাড়ে যায় and they used to go fishing, মাছ ধরতো আর কি, ফিশিং পোল দিয়ে। আচ্ছা। তো ও আর ওর ফ্রেন্ড দুজনে মাছ ধরছিল। তো মাছ ধরতে হতে একটা সময় ও একাই রয়ে গেল আর কি। ওর ফ্রেন্ড একটা মাছ ধরেছে, ধরে সে মাছটা উঠিয়ে নিয়ে গেছে, আর ও একা বড়শি ফেলে বসেছিল এন্ড লাইক বসে আছে, সে গান শুনছে হেডফোনে। সো এমন সময় তার বড়শিতে মানে নাড়া লাগে যে বড় কোনো মাছ আছে, এবং সে অ্যামেচার ছিল মাছ ধরার ব্যাপারে। স্টিল শি ট্রাইড লট, সে অনেক চেষ্টা করছিল মাছটাকে ওঠানো। সে বন্ধুর নাম ধরে চিৎকার করে। সো ফ্রেন্ডটা একটু দূরে ছিল বলে আসে না। তো এক সময় যেটা হয়, ফিশিং পোল টান দিতে দিতে তার এত জোরে টান দেয় যে ইটস লাইক মানে ফিশিং পোল কিন্তু ফ্লেক্সিবল হয়, হ্যাঁ, কিন্তু সেই ফ্লেক্সিবল জিনিসটাও ঠিক এমন ভাবে টান দেয় যে লাইক তার হাত থেকে ছিটকে নিয়ে চলে গেল পানির নিচে। সো জিনিসটা খুব বড়, এবং নেওয়ার পর তার হাতটা বেশ ছড়ে যায় আর কি। সে একটু অবাক হয়ে তাকিয়ে থাকে পানির দিকে, যে এরকম এত শক্তিশালী, এত জোরে নিয়ে গেছে জিনিসটা। এবং ঠিক এই সময় আপনার ওই পানির নিচ থেকে সে বেশ বড় কতগুলা বাবল দেখতে পায় উঠে আসে, মানে লাইক বিগ বাবল, হ্যাঁ, মানে বড় পানির কিছু বুদবুদ, যেটা হ্যাঁ বড় বুদবুদ উঠে লাইক 2-3 ফিট দূরে। তো সে একটু ভয় পায় যে এটা কি কোনো অ্যালিগেটর বা সামথিং কিনা। তো সে একটু সরে আসে সামনে থেকে। তো সরে আসার পরে দেখে যে মানে কিছুক্ষণ ওখানে একটু বরিড থাকে, এবং একটু বন্ধুর কাছে হেঁটে যায়, বলে যে এরকম হয়েছে। তো বন্ধু বলে যে হতে পারে কোনো বড় ট্রাউট বা কোনো মাছ হয়তো তোমার এটা ধরেছিল, আচ্ছা, এবং এই কারণেই হয়তো জিনিসটা এইভাবে ছড়ে গেছে হাত থেকে। তো যাক, কাহিনীটা এইভাবে মানে ওখানে ওই জিনিসটা ওখানে শেষ হয়ে যায়। এরপরে 3 থেকে 4 দিন পরে একদিন ওর বাসায় ওর ফ্যামিলির যারা ছিল সবাই মেম্বার বাসার বাইরে যায়। ইটস লাইক মানে একটা মোটামুটি ভালো ডিস্টেন্সে, লাইক 60 to 70 miles away from the home তারা যায় ওখানে বেড়াতে। বাসার মধ্যে ও একলাই থাকে। ওর বাসার পেছনে একটা লেক আছে, এবং লেকের পাশে বেশ বড় একটা লন, হ্যাঁ, বেশ বড় একটা লন। তো আমি জাস্ট বাসার বর্ণনা দিয়ে রাখছি এই কারণে যে বুঝতে সুবিধা হবে মানুষের। তো লেকের পাশে লন, এবং লনের পর থেকে তার বাসাটা, এবং লন থেকে তাদের বাসার হচ্ছে ডুপ্লেক্স, নিচ দিয়েও ঢোকা যায়, আবার উপরেও সিঁড়ি আছে ওঠার, পেছন দিয়েও। আচ্ছা। তো লিভিং রুমে বসে আছে, টিভি দেখছে তখন সে। তো এই সময় তার দরজার মধ্যে নক হয়, টকটক করে। তার অ্যাপার্টমেন্টের, মানে অ্যাপার্টমেন্ট না, ওই বাসার দরজা নক হয়। সো দরজা নক হওয়ার পর ও লাইনা যে দরজা খুলে দেখে যে ওর একটা ফ্রেন্ড আছে, স্টেসি নাম, সে দাঁড়িয়ে আছে ওখানে। তো স্টেসিকে দেখে ও একটু অবাক হয়, যে বলে, স্টেসি, তুমি তো বেশ দূরে থাকতাম আমার এখান থেকে, ইউ লিভ কোয়াইট ফার ফ্রম হিয়ার, প্রায় ওর থেকে প্রায় 30-35 মাইল অ্যাওয়ে, এবং দেখাও হয় না স্টেসির সাথে তার প্রায়, মানে বেশ সপ্তাহ 2-3 আগে একবার দেখা হয়েছে এরকম।
তো বলে যে কি ব্যাপার, তো সে তেমন কিছু বলে না, বলে যে আই জাস্ট কেম টু সি ইউ। বলে ওকে। তো বসে যায়, বলে যে বাসায়, ও নিজেই বলতেছে যে দেখে স্টেসি কথা কম বলছে, বলে যে আমার বাসায় কেউ নাই, সো এভরিবডি ওয়েন্ট আউট, তো তুমি বসো, আমরা গল্প করি এ করি। তো বলতেছে যে ডু ইউ ওয়ান্ট সামথিং, তো জিজ্ঞেস করে স্টেসি কিছু খাবে কিনা। স্টেসি অ্যাকচুয়ালি বলে কিছু বলে না, কিছু খাবে না, কিছু বলে না, বাট ও স্টিল সে চলে যায় তার কিচেনে কিছু নিয়ে আসতে। আচ্ছা। তো ও যখন কিচেন থেকে আপনার ওই ইয়োগার্ট এন্ড স্টাফ নিয়ে আসে, আসার পর এসে দেখে যে ওর লিভিং রুমের যে ইটা থাকে, ট্যারেসের যে জানলাটা, একটা শাটার ডোর ছিল, ওটা খোলা এবং বাতাস আসছে বেশ, এবং ইট ওয়াজ লাইক এরকমই আর কি একটু শীত আসার আগে সিজনটা। তো জর্জিয়ার ওয়েদার কিন্তু অনেক জায়গায় ঠান্ডা পড়ে, অনেক জায়গায় আপনার বেশ একটু আমাদের মতো, হ্যাঁ। তো ওরকম বাতাস আসছে, তো ও যখন এরকম দেখে, ও বলে কি ব্যাপার, এটা খুললো, কোথায় গেল, একটু কিউরিয়াস হয়ে হেঁটে যায়। তো যে টেরেসের বারান্দায় দাঁড়ায়, রেলিং দিয়ে বারান্দা আছে, ওখান থেকে দাঁড়ায় দেখে যে দূরে ওর যে লনটা বেশ বড়। আচ্ছা। দূরে পানির পাশে কেউ বসে আছে, আর কেউ নাই, আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে একটা মানুষ বসে আছে। তো মনে করে যে স্টেসি এখান থেকে বের হয়ে যে ওখানে পানির পাশে বসছে, তো শি গেটস কাইন্ড অফ ওয়ারিড যে ওই পানির পাশে এলিগেটর থাকতে পারে, এটা থাকতে পারে, এবং রাতের বেলা 9টা-10টা বাজে এরকম সময় তো ওখানে বসার কিছু নাই। সো ও হেঁটে যায় ওখান থেকে ডাকে, ওই যখন লনের উপর দিয়ে যাচ্ছে তখন ডাকতেছে স্টেসি স্টেসি, তো ওখান থেকে কোনো উত্তর দিচ্ছে না সে। সো ও হেঁটে হেঁটে যখন ওর কাছে যায়, কাছে যে দেখে পিছন ফিরে বসে আছে ওই স্টেসি বসে আছে, বুঝতে পারে যে শার্টটা দেখে, টি শার্টটা দেখে যে ও বসে আছে। সো একদম কাছে যে ও ডাকে, হ্যাঁ স্টেসি বলে ডাকে, ডাকার পর শোনে না, তখন ও গায়ে হাত দেয়, গায়ে হাত দেওয়ার পর দেখে যে স্টেসি মুখ ফিরে তাকায় ওর দিকে। তো যখন তাকায়, তাকানোর পর দেখে একদম শূন্য ড্যাব একটা দৃষ্টি। আচ্ছা। ইটস লাইক শূন্য দৃষ্টি, কোনো ভাবলেশীন একটা চোখ। এবং মেয়েটা তখন স্টেসি মুখটা হাঁ করে, হা করার পর ও দেখে অবাক হয়ে যায় যে ওর মুখের ভেতরটা পুরো কালো। ইটস লাইক কেউ যদি একটা কালো পিং পং বল সোয়েল মুখে নিয়ে নেয়, ওটা মুখের মধ্যে বের করলে যেরকম, এরকম একটা গোল কালো একটা চাকার মতো মুখের ভিতরে, এবং ওটা আরো বড় হচ্ছে। ওটা বেশ বড় হতে হতে ও তখন ভয়ে লাফ দিয়ে একটু পিছায় আসে, দেখে এই সময় ওই যে স্টেসি মেয়েটা পানির মধ্যে ধাপ করে আপনার পড়ে যায়, এক উপর হয়ে হঠাৎ করে পড়ে যায়। এবং ও এটা থেকে ফ্রিকড আউট হয়ে চিৎকার করে ওঠে, চিৎকার করে বাসায় দৌড় দিয়ে আসে। বাসায় দৌড় দিয়ে এসে ও 911 কল দেয়, এবং একই টাইমে সে ওই ইসের বাসায় কল দেয়। এবার 911 কল দিয়ে বলে যে আমার এখানে আমার ফ্রেন্ড পানিতে পড়ে গেছে, এবং সে স্টেসির বাসায় কল দেয় নাম্বারে। তো ওইখানে বাসায় যে ফোন ধরছে না, এর মধ্যে ওখানে পুলিশ আসে, প্যারামেডিক্স আসে, বলে হোয়াট হ্যাপেন, বলে যে আমার বান্ধবী এরকম পানিতে পড়ে গেছে। তো বান্ধবীর নাম কি, অমুক। তো পুলিশ তো আসলে কথাও শুনে এবং কাইন্ড অফ সাসপিশিয়াসও হয়, তারা জিনিসটাতে কেন ফ্রেন্ড পড়ে গেল, অনেক কিছু আসে। তো ফার্স্ট ওরা তাড়াতাড়ি সাথে সাথে আপনার পুলিশের একটা টিম যে ওখানে চলে যায়, রেস্কিউ টিম তাড়াতাড়ি পানির কাছে যায়, যে দেখে কোথায় পড়ছে, এখানে পড়ছে, অনেক কিছু বলে। সো ওইখানে মোটামুটি রাসেল ভাই একটা সিন ক্রিয়েট টাইপের হয়ে যায় কিছুক্ষণের জন্য। পুলিশ লাইট টাইট মেরে রাতের বেলা করে ফেলে এবং পানিতে সার্চ করে, এন্ড ওখানে কোনো বডি পাওয়া যায় না। ঠিক আছে, তো পুলিশ বলে যে তোমাকে আমরা ইন্টারোগেশনের জন্য নিতে হবে পুলিশ স্টেশনে, তোমার বাসায় কেউ নাই। স্টিল তার মানুষজন আসে এবং ওই স্টেসির বাসায় ফোন করার চেষ্টা করা হয়। তো কয়েকবার পুলিশ ফোন করার পর একটা সময় তাদের বাসাতে ফোনটা ধরে, স্টেসিদের বাসায় ফোন ধরে, এবং স্টেসির মা বলে যে হোয়াট হ্যাপেন, কি ব্যাপার, কেন ফোন করা হয়েছে। বলতেছে যে এরকম তোমার মেয়ে পানিতে পড়ে গেছে। বলে আমার মেয়ে মারা গেছে 3 দিন হয়েছে, ইটস বিন 3 days she has been died. এবং এই how could see her and how could she fall in the water? Is this a joke? এটা তো একটা জোক হতে পারে না। তো পুলিশ তো পুরাই জিনিসটা নিয়ে একটু ধ্যাপা চাকা খেয়ে যায়। ওকেও চরম ভাবে বলে যে তুমি কি সাইকোপ্যাথ, তোমার সমস্যা আছে, বলে যে তোমার সাইকোলজিক্যাল প্রবলেম আছে, ইউ শুডন্ট বি স্টেইং এট হোম, এরকম অনেক কিছু বলে চলে যায়। তো মেন্টালি কিছুদিন আপসেট থাকে, কয়েকদিন বাসায় এরকম থাকে। তো যেটা হয়, ও স্কুলে যায়। তারপরে স্কুলে যাওয়ার পর একদিন ঠিক ক্লাস শেষ হওয়ার আগে, কিছুদিন পরে আর কি, কয়েকদিন পরে, তো ক্লাস যখন শেষ হয় এবং স্কুল আওয়ার শেষ, লাস্ট ক্লাস ছিল, তো এই সময় সে আপনার হেঁটে হেঁটে বাথরুমে যায় আর কি। বাথরুমে যায়, বেশ বড় হলওয়েওয়ালা বাথরুম, তার পাশে লকার স্কুল আছে, এবং বাথরুমে যে সে আপনার বাথরুমে বসে থাকে। এই সময় আর কি, এই সময়টা সে হঠাৎ করে ফাইন্ড আউট করে যে পুরো কোয়াইট হয়ে গেছে চারিপাশ, কোনো শব্দ নাই, এবং আপনার পুরো হলওয়েটা দিয়ে একটা শব্দ আসছে, থপ 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 করে একটা শব্দ। ইটস লাইক ভারী কোন লাইক রাবার প্যাড অথবা মাংসের প্যাড যদি পানিতে ভিজায় ফেলানো হয়, থপ 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 করে আসতেছে, এবং ওর গায়ের লোম দাঁড়া যেতে থাকে। এবং
একটা সময় দেখে যে ঠিক পায়ের শব্দটা ওর যে চেম্বারটার মধ্যে আছে তার Right. থেকে ধরেন 2 থেকে 3 ফিট দূরে টপ শব্দটা থামছে, এবং থামার পরে ওর নাম ধরে ডাক দেয়, এলাইনা, এবং একটা মেয়ে কণ্ঠের ডাক, একটু ভারী টাইপের মেয়ে কণ্ঠের ডাক, এবং সে বুঝতে পারে কণ্ঠটা স্টেসির, What I did. এবং ও সেখানে তার গায়ের লোম মানে দাঁড়ায় যায়, সে গুজবাম্প হয়, লাফ দিয়ে উঠে দাঁড়ায়, ওর আগের চোটে ফ্রিকড আউট হয়ে এবং মানে প্যানিক হয়ে চিৎকার করে গো ওয়ে। তো যখন চিৎকার করে তখন সে দেখে যে একটা শব্দ হয়, মানে ঠাস ঠাস করে গ্লাস যেগুলো আছে ওখানে একা একা গ্লাস ছিল ভেঙে যেতে পারে। প্রত্যেকটা মনে হলো যে কেউ যদি কোনো ঢিলটাকে ছেঁচড়ায় মেরে ভাঙে, এইভাবে প্রত্যেকটা গ্লাস ভেঙে যায়, এবং শেষের যে ক্যাবিনেটটা ওটার মধ্যে ত্রিম করে শব্দ হয়, আচ্ছা, এবং সব পুরা কোনো শব্দ নাই। যাই হোক, সে ফাইনাল ওখান থেকে বেরোতে পারে, এবং বেরোতে পেরে সে যে দেখে যে গ্লাস আসলে সব ভেঙে পড়ে আছে, ইটস নট পসিবল যে এক টানে এতগুলো গ্লাসকে কেউ ভেঙে দিয়ে যাবে, It's not possible, right? এবং ওই যে আপনার স্টিলের যে কাভার, সেই কাভারটাও মানে মনে হচ্ছে যে কেউ জোরে কিছু মেরে ওটাকে বাড়িয়ে ভেঙে ফেলেছে। ওটাকে মানে না আপনার আপনার অনেকটা যে আপনার ট্যাপ খাইয়ে দিচ্ছে এরকম। দুমড়ে মুচড়ে হ্যাঁ, দিয়েছে একটা আর dent কি। হয়ে গেছে ওটা। Right, Dent right, হয়ে right, গেছে। right, right, right. তো এবং ও তারপর হেঁটে বেরোতে যায়, যে দেখে যে মেন দরজা আটকায় আছে এবং দ্যাট ইজ বিন লকড ফ্রম দ্য আউটসাইড। Okay. তখন সে ওখান থেকে কি করবে, আবার তবে situation আরো critical হচ্ছে। সে হ্যাজ টু কল দ্য কাপস। হ্যাঁ, লাকিলি ওই সময় অলরেডি মানে মোবাইল ফোন তো আবিষ্কার হয়ে গেছে। Right. পুলিশ আসে, পুলিশ এসে তাকে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কথাই বলে আবার, আচ্ছা। এবং তারপরে সে বাসায় প্রায় পুলিশ অলরেডি মানে অলওয়েজ দে তারা- থট যে মানে শি হ্যাড সাম মেন্টাল প্রবলেম, কারণ পুলিশের বইতে কিন্তু প্যারানর্মাল বলে কোনো কথা নাই। আই নো, দ্যাটস ওয়াই পুলিশের বইটা নাই, আই থিঙ্ক আমাদের দেশও নাই। দ্যাটস হোয়াট আই এম সেইং। থিং ইজ বাট বাইরের আপনারা যে এই ইনভেস্টিগেটিভ যে ওরা জিনিসটা যেটা নাকি একটু সুপার ন্যাচারাল পায়, সেটা কিন্তু স্টিল ইনভেস্টিগেট করে। এই কারণেই কিন্তু আপনার ওই যে একটা আমরা টিভি সিরিজ দেখতাম এক্স ফাইল, যেটা ছিল এক্স ফাইল, পুলিশ এবং ডক্টরের কাছে এই যে এই প্যারানরমাল ব্যাপার এগুলো হচ্ছে আপনার আসলে সাইকোলজিক্যাল, বাট তাদের একটা কিন্তু সিক্রেট উইং আছে বাইরে, যেটা ওরা কারো কাছে ফ্ল্যাশ করে না, বাট আচ্ছা। দে ডু ইনভেস্টিগেট দোজ। আমাদের পুলিশ ভাই যারা হ্যাঁ। শুনছেন, প্লিজ এরকম কিছু আমাদের শেয়ার শেয়ার করে প্লিজ। সিক্রেট উইং অবশ্যই আছে, এবং তারা এবং এটা শুধু নিচের লেভেল না, একদম টপ লেভেল পর্যন্ত ওদের একটা সিক্রেট একটা উইং আছে, যেটা নাকি যারা এইসব নিয়ে ইনভেস্টিগেট করে, কাজ দে অ্যাকচুয়ালি অ্যাডমিটস দ্য সামথিং ডিফারেন্ট দেন হিউম্যান বিং এক্সিস্টস। ও আচ্ছা। So, এনিওয়ে, এলাইনার ব্যাপারটা একদমই মানে নর্মাল জিনিস, যেহেতু তারা একদম তারা এটাকে নিয়ে খুব মাথা ঘামায় নেই, তাকে সাইকোলজিক্যাল পেশেন্টই মনে করছে, এবং তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, এবং সে এলাইনা খুব সমস্যায় পড়ে, এবং রাতের বেলা যে সমস্যাগুলো হতো, সে দেখতো যে তার যে রেস্টরুম আছে, সেই রেস্টরুমে প্রায় কেউ গুনগুন করে গান গাচ্ছে, এই ধরনের এবং জিনিসগুলো সে হ্যাঁ, শুনতো। এবং মানে তার ফ্ল্যাশ করে দিচ্ছে, হ্যাঁ, ফ্ল্যাশের শব্দ হচ্ছে, এবং তাকে ডাকতেছে রেস্টরুমের ভেতর থেকে। রাতের বেলা ধরেন শুয়ে আছে, হঠাৎ করে সে শুনতেছে ওখান থেকে ডাকতেছে লাইনা, এবং এমন করে ডাকতেছে মানে ইটস লাইক ফ্রেন্ডলি কল, কিন্তু ফ্রেন্ডলি কলটাই আচ্ছা, খুব আমি নীরবে ভয়াবহ। মনে করছিলাম। ফ্রেন্ডলি কলটাই খুব ভয়াবহ রাসেল ভাই, Right. খুব ঠান্ডা গলায়, এবং এটা সে চেঞ্জ করার জন্য সে মনে করছিল এটা তার বাসা। শি ওয়েন্ট টু হার আন্টস হাউস অন্য জায়গায়, এবং সে ফ্লোরিডাতেও মুভ করছিল। But how did she get rid out of it? হ্যাঁ, এটাই বলছি। এন্ড দেন হোয়াট হ্যাপেন, যে এরকম করতে করতে তাকে তার বাবা মা এক সময় চিন্তা করে যে তার বাবা মা তাকে বুঝে যে শি নোজ লটস অফ রেশনাল এক্সপ্লেনেশন, তার অনেক রেশনাল এক্সপ্লেনেশন আছে সবকিছু সম্পর্কে। বাবা মা বুঝে যে তার মেয়ে আসলে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার না, এবং সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়ার পর সাইকিয়াট্রিস্ট বলে যখন ভালো হচ্ছে না কোনোভাবে। সাইকিয়াট্রিস্ট বলে যে আই ডোন্ট থিঙ্ক এনিথিং রং উইথ হার, শি সিজ থিং, বাট This is the main মানে কমন সিনারিও, ইউ নো, যে যখনই কোনো মানে ধরনের এই ধরনের কোনো মেডিকেশন বা কোনো ধরনের অ্যাডভাইস নিতে যাওয়া হয়, মানে মোস্ট অফ দ্য কেসেস যা হয় আর কি, আমি তাই বলছি, মানুষের কাছে শুনে বলছি, প্রথমে বলা হয় যে সাইকোলজিক্যাল প্রবলেম পরে একজন সাইকিয়াট্রিস্টকে দেখানোর পরে বলে না এভরিথিং ইজ নর্মাল। সো হোয়াটস দ্য প্রবলেম? মানে প্রবলেমটা তো অবশ্যই dig out করে না, না? অবশ্যই প্যারানর্মাল, কারণ Exactly. রাসেল ভাই পৃথিবীতে তো আমাদের এত সবাই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু থিস্ট, এই থিস্ট কিন্তু আসলে কম, এবং প্রত্যেকটা থিস্ট যে যারা আছে, কেউ আছে মনোথিস্ট, কেউ Right, 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 right. সেটা different সবাই কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস বিশ্বাস করে, গড এন্ড ইভিল, এক্সিস্টেন্স অফ ইভিল কিন্তু সবাই বিশ্বাস করে, এবং যে মানুষটা একদম নাস্তিক, সেও কিন্তু অন্ধকার ঘরে যে ভয় পায়। হ্যাঁ, আপনি আজকে যে আমরা যে হোটেলের নিচে যে এটা দেখলাম, আমাদের যে একটা ডেমনস্ট্রেশন ছিল, demonstration ছিল, একটা হরর শো ছিল, আই এম শিওর যে কোনো মানে নাস্তিক মানুষ সেখানে ঢোকা দিলেও সে ভয় পাবে। থিংস লাইক দ্যাট, এবং হয় সিচুয়েশনস আর ক্রিয়েটেড লাইক দ্যাট। সো হোয়াট আর ইউ স্কেয়ার্ড অফ? কি দেখে ভয় পাচ্ছেন আপনি, ঠিক না? ভয় পাচ্ছে কিছু একটা জিনিস আছে। সেটাই। হ্যাঁ, সো এখানেই কোয়েশ্চেনটা। তো যেটা ব্যাপার হয় যে
এলাইনাকে সাইকিয়াট্রিস্ট কিন্তু বলছিল যে শি ইজ কোয়াইট নর্মাল, আই ডোন্ট সি এনিথিং রং উইথ হার, শি সিজ থিং বাট ইটস নট দ্যাট শি ইজ মেকিং আপ। আই ডোন্ট বিলিভ ইট। সো এই জিনিসটাতে অনেক বেশি তার বাবা মা অনেক স্ট্রেংথ পায় যে সাইকোলজিস্টরা তাকে বলছে যে তার সাইকিয়াট্রিস্টরা বলছে যে তার বাচ্চা ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন্ড, ফাইনালি দে টুক হার টু ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডে নিয়ে যায়। ইংল্যান্ডে চার্চের একটা বিষয়ের মাধ্যমে তাকে কোর্টে, হ্যাঁ প্রিস্টের কাছে ওখানে নিয়ে যেয়ে তার একটা এক্সোরসিজম করতে চায় তারা। তো চার্চের যে প্রিস্ট তাকে দেখে কিছুক্ষণ পরে তাকে ওখানকারই একটা মুসলিম সেন্টার আছে সেখানে পাঠায়। বলে যে ওখানে উনি চিনে, কারণ এক্সোরসিজমটা নাকি ওখানে লিগাল না করা। তো বলে আপনি ওনার কাছে যান এন্ড সলিউশন। এবং ফাইনালি ওই যে যিনি যার কাছে যান, যে এক্সপার্টের কাছে যান, তিনি বলে যে এটা হচ্ছে একটা জিন্নাত, জিন বা ডিমন যাই বলেন। অ্যাকচুয়ালি সে ঘন্টাও বলে দেয় কখন থেকে তাকে এটা অ্যাট্রাক্ট করে। সে যখন নদীর পাড়ে গিয়েছিল, দ্যাটস ওয়েন দ্য প্রবলেম স্টার্টেড। খুব বাজে কোনো জিন যেগুলো আর কি পানির কাছে থাকে সেরকম তাকে ধরেছিল, এবং সেটা ইমিটেট করা শুরু করে তার ফ্রেন্ডকে। হ্যাঁ, মানে সামথিং টু ডু, এগুলো অনেক ব্যাপার যে উই নো দ্যাট জিনস লিভ ফর thousands years, and they know a lot of things. They know the stories. They know, who's around with you. আমরা মানে এত সময় পর্যন্ত বাঁচতে আমাদের কি, যদি আমরা বাঁচতাম আমাদের কি ধরনের এক্সপেরিয়েন্স হতো আসলে, আমরা তখন সবই জানতাম, কতগুলো জামানা দেখতাম আমরা। আমাদের যারা মুরব্বী আছে, যারা বড় আছে, তারা বলে না আমরা কত জেনারেশন, হ্যাঁ আমরা কত জেনারেশন আছে, ছোটকালে আমরা চারানা দিয়ে এটা খাইছি, 1 পয়সা দিয়ে এটা পাইছি। সো থিংস লাইক দ্যাট, মানে দে হ্যাভ সিন লট অফ, এবং তারা স্টোরিও জানে, আরেকজনের কাহিনীও জানে। সো উনি বলেন যে ওর সাথে এরকম একটা জিন আসছে, এরকম কাহিনী। সো উনি তাকে কিছু রেমেডি দেন, এবং ওই রেমেডি ফলো করার পর এলাইনা এখন কিছুটা ভালো অবস্থায় আছে। এন্ড স্টিল তাকে বলা হয়েছে যে অনেক জায়গায় না যেতে, অনেক কিছু না করতে, বিকজ তার সাথে যে এন্টিটিটা আসছে সেটা পাওয়ারফুল একটা এন্টিটি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। কোন জায়গার ঘটনা শুনবো আজকে? জি রাসেল ভাই, আসলে আসসালামু আলাইকুম লিসেনার্স। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে লাস্ট ফ্রাইডে তো আসতে পারিনি। লাস্ট ফ্রাইডে তো আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি আপনাকে জানিয়েছি যে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে লাস্ট 16-17 days ধরে আমার মুখ দিয়ে ভয়েস বের হচ্ছে না, বলতে পারি। তো আমার মনে হয় তুমি আপনি আস্তে আস্তে বলি, আমার মনে হয় চান্সটা দিলে আমার একটু সুবিধা হয়। লো ভয়েসে বললেই হয়ে যাবে। জি, হয়তো শোনা যাচ্ছে, আমি প্রপারলি বলতে পারছি না, আর আস্তে বললে শোনা যাবে। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব ওইটা আমার পেশেন্টের ঘটনা। আসলে তিনি আমার কাছে এসেছিলেন 2 মাস আগে। তখন আমাকে দেখে তার একটা এই ঘটনাটা শেয়ার করার ইচ্ছা হলো। আসলে সে শেয়ার করবার কথা ছিল না। তো আমি ডেন্টাল সার্জন, তো তিনি বলেছেন যে আচ্ছা তাহলে আপনাকে ঘটনাটা শেয়ার করা যায়। তো তার এই ঘটনাটা ইউএসএ থেকেই শুরু আর কি। তো উনি যখন ইউএসএ থাকতেন, কোথায় থাকতেন, নিউ ইয়র্কেই থাকতেন, আমি জায়গার নাম বলছি না। উনি যখন থাকতেন তখন ওই জায়গায় 12 বছর বয়সে বাংলাদেশ থেকে গিয়েছিলেন। যাবার পরে উনি জেনারেল ফিজিশিয়ান, ডক্টর এমবিবিএস কমপ্লিট করেন আর কি, বাংলাদেশের মতো। তো ফিজিশিয়ান হয়ে যান একটা হসপিটালের ভেতরে। তো সেখানে তার সাথে একজন মহিলার পরিচয় হয়, উনি ডেন্টিস্ট ছিলেন। পরে তিনি তাকে বিয়ে করেন। তো বিয়ে করবার পরে প্রায় 1 বছরের মাথায় তাদের ওখানে একটা আত্মীয় বাসায় দাওয়াত ছিল। তো 2002 এর ঘটনা বলছি রাসেল ভাই, ওনাদের বিয়ে 2001 হয়। তো 2002-তে তিনি ফুল ফ্যামিলি সহ নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিলেন। আচ্ছা, আসলে ফ্লোরিডা পৌঁছানোর কথা না, মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, বাবু ভাইয়ের জায়গা। তো বাবু ভাইয়ের জায়গায় এক্স্যাক্টলি পরে ফ্লোরিডা চলে আসছে। তো মাঝ রাস্তা এক জায়গায় থামার কথা ছিল, সেই জায়গায় দাওয়াত আর কি। তো সেখান থেকে তাদের ফ্লোরিডা ভিজিট করার কথা আর কি। তো ওনাদের সেই জায়গা থেকে ফ্লোরিডা যাবার পথে উনি ড্রাইভ করছিলেন, পাশে ওনার ওয়াইফ ছিলেন, আর ওনার বাবা মা পেছনে ছিল। আর তার আরেক ভাই, উনি ওই আরেক ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। তো উনিই থাকতেন বাবা মা নিয়ে। উনি ওয়াইফ যে পাশে বসেছিল, আসলে সেদিনই অ্যাক্সিডেন্টটা ঘটে। আর ওয়াইফ যে পাশে বসেছিল সেই পাশ থেকে একটা ট্রাক এসে সিগন্যালটা খেয়াল করতে পারে নাই। ট্রাক এসে একটা ধাক্কা দেয়। তো ট্রাকটা সে যখন ধাক্কা দেয় তখন ব্রেক কষেই ধাক্কা দিয়েছিল। তো উনি মোটামুটি ইনজুর্ড হন, কিন্তু ওনার ওয়াইফ স্পট ডেড হয়ে যায়। আচ্ছা, ওনার বাবা মাও ইনজুর্ড হয়, কিন্তু ওনার মতো না। ওনার লেফট শোল্ডারটা জয়েন্টলেস হয়ে যায়, আর বাম পাটা ভেঙে যায়, নি জয়েন্টটা ভেঙে যায়। তো উনি প্রায়, ডক্টর বলেছে যে
থেকে 12 মাস মানে প্রায় 1 বছর রেস্টে থাকতে হবে। তো লাস্ট ওই 5 মাস যে কয়দিন হসপিটালে ছিল ওই কয়দিন তার জন্য সবচেয়ে খারাপ সময় কেটেছে। তো আমি তার বাবা মার ঘটনা বলছি আর কি, তার ঘটনা এখনো বলিনি রাসেল ভাই। তো যখনই করে ওনাকে হসপিটালে ভিজিট করতে যেত, কারণ ওইখানকার হসপিটালে ভিজিট করার একটা সার্টিন টাইম আছে, পরে আর হসপিটালে ভিজিট করা যেত না। আচ্ছা, তো হসপিটালে ডক্টর বলতো যে উনি তো ঘুমাতেন না, ওনাকে আমরা সারাক্ষণ মানে মোস্ট অফ দ্য টাইম ঘুমের ওষুধ দিয়েই রাখতে হতো। আচ্ছা, মানে ওনাকে সবসময় ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখা যেত, সারাক্ষণ আশঙ্কাগ্রস্ত। হঠাৎ করে কেউ হাতে টাচ করলেই তিনি কেঁপে উঠতেন, এমন ভাবে কেঁপে উঠতেন সারা বডি সহ কেঁপে উঠতেন। এবং পরে এই জিনিসটা আরো মিনিমাইজ করতে হতো। তো বাবা মা এসেও প্রতি সময় এসে কেঁদে যেত যে আমার ছেলেটার এই অবস্থা, সে মুভ করেন। এবং যেই আসে রাসেল ভাই ফেল করে তাকিয়ে থাকে, কারণ তাকে বলা হয়েছে যে তার ওয়াইফ মারা গেছে। তো যেই আসতো তাকে দেখতো, সে ফেল করে তাকিয়ে থাকতো। কথা বলতে পারতো, শক্তি ছিল, কিন্তু সে দরকার ছাড়া কোনো কথা বলতো না। আচ্ছা, এরকম করে লাস্ট 5 মাস 2002 সালের 8 অগাস্ট অ্যাক্সিডেন্টটা হয়, এবং পরবর্তী 5 মাস তিনি কোনো কথাবার্তাই তেমন কারোর সাথে বলে নাই। মার সাথে একটু বলেছে, বাবার সাথে একটু বলেছে, ডক্টরের সাথে একটু বলেছে, কিন্তু এছাড়া যেসব আত্মীয় স্বজন এসছে তারা যখনই তাকে দেখেছে তারা বলেছে যে না, ওর অবস্থাটা ভালো না, এখন ট্রিটমেন্ট চলছে, ডক্টররা বলছে না ওকে মুভ করানো যাবে না, আর 1-2 মাস রাখতে হবে। তো প্রায় 7 মাস থাকার পর তিনি বলে যে আমি আর এই হসপিটালে থাকবো না, প্লিজ টেক মি টু দ্য হসপিটাল বা হোম, আমাকে বাসায় নিয়ে যাও, আমি হসপিটালে থাকার মতো অবস্থা আমার আর নাই, আমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যাও। তো প্লাস্টার রিমুভ করে দেওয়া হয়, কিন্তু তাকে কমপ্লিট বেড রেস্ট দিয়ে দেওয়া হয় যে সে মুভ করতে পারবে না, নইলে আরো বেশি হার্মফুল হবে তার জন্য। ওকে। তো তাকে ফুল ফ্যামিলি, তার বাবা মা বলে যে ঠিক আছে বাসায় নিয়ে যাই, দেখা যাক ওকে জেনারেল প্র্যাকটিস করে কোনোভাবে। তো সে হাতটা চলাফেরা করতে পারতো মোটামুটি, তাও সাপোর্ট নিয়ে। তো বাসায় চলে যায়। এবার আসি রাসেল ভাই বাসায় চলে যাবার পরের ঘটনা, মানে এখন আমি তার ঘটনা বলছি যে এই 5 মাস তার সাথে কি হয়েছে। আচ্ছা, এই 5 মাসে যখন প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়, এরপর থেকে প্রায় 3-4 দিন তিনি ঠিক মতো মানে তার সেন্সই আসে নাই, সেন্স কাজ করে না, আসেই নাই, মানে সে জানতো না। তার ওয়াইফের কবর দেওয়ার প্রায় 22 দিন পর তাকে জানানো হয় তার ওয়াইফ নাই দুনিয়াতে। আচ্ছা, তো তিনি, তার লাভ ম্যারেজ ছিল, তো বলে যে আমি যখন প্রথম জিনিসটা ফিল করলাম সেদিন রাত 1টা বাজে, আমি হসপিটালে শুয়ে আছি এবং আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি। তিনি বললেন যে আমি ঘুমাবো এরকম প্ল্যান করছি, এমন সময় আমার হাত ধরে কি জানি মানে হাতের কি একটা স্পর্শ, আমার হাতের উপরে হাত রাখলো, আর হাত রেখে অঝোরে কান্না করছে। এখন কি এটা আমার নার্স হবে? এটা তো ইম্পসিবল। রাত 1টা-2টা বাজে, আমি একটু আগে দেখেছি যে রাত 1টা বাজে আমাকে ঘুমাতে হবে, বাইরে ঠান্ডা, আর ওখানে স্নো পড়লে তেমন রোদ তো ওঠে না, অন্ধকারই থাকে মোস্ট অফ দ্য টাইম। তো ওই দিন বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল। তো বলে হাতটা আমার, আমি ফিল করছি আমার হাতের উপর কারো হাত, এবং অঝরে কেঁদে চলেছে। এইরকম করে রাসেল ভাই ওই দিন তিনি ওনার বাম হাতে ইনজুর ছিল, উনি ডান হাত দিয়ে একটা শব্দ করে পাশ থেকে নার্স নিয়ে এসছে। তো বলে আমাকে লাইটটা জ্বালিয়ে দেন, আমি সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাবো, মানে লাইট অফ করবেন না। এরকম প্রায় 7 দিন, কিন্তু লাইটটাও অফ করার পরে কোনো ধরনের রিমেডি আসে না। 7 দিন পরে আবারও ঠিক একই অবস্থায় রাত এরকম যখন গভীর হয়, তখনই তার হাতের কেউ স্পর্শ করে, হাতটা ধরে কান্না করছে, এরকম অবস্থা। তো এরকম প্রতিদিন যাচ্ছে, আর রাতের বেলা তিনি এই জিনিসটা ফিল করছে, তার রুমের মধ্যে কেউ আছে এবং কান্না করে যাচ্ছে। আর তার কাছে মনে হচ্ছে যে আমার যে হাত পা, আমার বেডের মধ্যে কেউ ভর দিয়ে বসেছে। আপনি কেউ খাটের আপনার বেডে যদি কেউ বসে আপনি নিশ্চয়ই টের পাবেন। তো উনি কি বলেছে যে আমার বেডের উপরে কেউ আছে, আমি কারো এক প্রেজেন্স অনুভব করছি। তো এখন তো ডাক্তারকে এমনিতে সে কথা, তো সারাক্ষণ এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত থাকতো, বলে যে আমার এটা কি হলো, এটা কি আমার হ্যালুসিনেশন নাকি আমার সারাক্ষণ চিন্তার ফসল নাকি আমি জানি না। তো তিনি বলছে যে আমি কি করব বুঝে ভেবে উঠতে পারছি না, মা বাবাকে জানাবো নাকি জানাবো না। তারা তো একটাই রিপ্লাই দিবে যে আসলে আমি এখন যে শকে আছি, আমার কাছে মনে হচ্ছে বারবারই এই স্পর্শটাই মনে হয় যে এখন ফেক, এটা মনে হয় আমার নিজের ভুলের চিন্তা। কিন্তু লাস্ট দিন যখন আমাকে এই কথাটা বললো, যখন প্রায় 1 মাস হয়ে গেছে, সে জাস্ট একটা ভয়েস শুনেছে। এই ভয়েসটা এরকম ছিল যে আমি বাঁচতে পারিনি। আমি বাংলায় বললাম, এটা আসলে বাংলায় বলে নাই, আমি বাঁচতে পারিনি। এই ভয়েসটা সে শুনেছে এবং প্রপারলি ক্লিয়ার ভয়েসে শুনেছে, এটা তার ওয়াইফের ভয়েস। আচ্ছা।
তিনি চোখের পানি, সে মনে করেন রাসেল ভাই লাস্ট ওই ঘটনা ওইটা শোনার পর থেকে আগামী 3-4 মাস তার অবস্থা এরকম আশঙ্কাগ্রস্ত ছিল। সে কাউকে দেখলেই ভয় পেয়ে যেত এবং কোনো ভয়েস শুনলেই ভয় পেয়ে যেত। তো সে একটা সময় বাবা মাকে বলে আমাকে বাসায় নিয়ে যাও, আমি আর থাকবো না এই অবস্থায়। সে বাসায় ব্যাক করে। তো বাসায় যাওয়ার পর আসলে প্রথম দিন থেকে একদম নর্মাল, সে বলছে হসপিটালের ঝামেলা আমার শেষ, এভরিথিং ইজ গন, আমি এখন বাসায় একটু আরাম করে থাকি। ঠিক 4 থেকে 5 দিন পর বাসায় ব্যাক করবার পর 4 থেকে 5 দিন পর 2003 এর দিকে শুরুর দিকে, তো বাসায় ব্যাক করবার পরে তিনি আমাকে যেটা বললো যে আমি প্রথম যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে আমি বই পড়ছিলাম, রাত করে বই পড়ছিলাম, প্রায় তখন 10টা-11টা বাজে। এমন সময় আমি শুনি যে আমার রুমের মধ্যে খাট যে পাশে আছে তার পিছনে একটা ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলে কে জানি চুল আঁচড়াচ্ছে। ওর চুলগুলো অনেক বড় বড় ছিল, তো যখনই চুল আঁচড়াতো আমি সেই সাউন্ডটা পেতাম। তো সে কে জানি চুল আঁচড়াচ্ছে আমার রুমের ভেতরে। তো রাত 10টা-11টা আমার মা আমার রুমে নক করেই ঢোকে। তো চুল আঁচড়াচ্ছে, সে উকি মারছে যে কেউ আছে কিনা, কিন্তু এরকম কারো প্রেজেন্স তিনি পাচ্ছেন না। তিনি চিন্তা করতে লাগলেন এইটা আরো ওয়ার্স্ট হতে পারে, এটা কতটুকু ওয়ার্স্ট হতে পারে তিনি এতটুকু মানে এখন যে ঘটনাগুলো বলবো সেটার সাথে তিনি মিলাতে পারেন নাই। তিনি এরকম প্রতিদিনই কোনো না কোনো প্রেজেন্স পেতেন, স্পেশালি জানালা দিয়ে সবসময় একটা কেউ হেঁটে যাচ্ছে এরকম প্রেজেন্সটা সবসময় পেতেন। তো সবচেয়ে কঠিন যেটা আর কি, তার ঠিক মাথার পেছনে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, এই প্রেজেন্সটা তার প্রতিদিনই লাগতো। রাত 2টা-3টার পরে যখন তার গভীর ঘুম হতো তখন এই ঘুম ভাঙতো এই মাথার হাত বুলানোর কারণে, কে জানি হাত বুলিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। তো সব শেষ দিনের দিকে যাই, তিনি রাত্রেবেলা মুভি দেখছিলেন, মুভি দেখে জাস্ট কম্পিউটার থেকে উঠলেন, উঠে তার সাপোর্ট ছিল তখন হেঁটে হেঁটে ওয়াশরুমের দিকে যেতে দরজা খুলতেই তিনি দেখলেন আয়না বরাবর একটা মহিলা দাঁড়ানো। উনি থমকে যায়, দেখে থমকে যায়, বলে যে আমি চেহারা এই পাশ থেকে দেখে মিলাতে পারছি না, কিন্তু সাইজ এন্ড শেপ, বডি এবং হাইট সবকিছু আমার ওয়াইফের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, আয়নার দিকে যে মেয়েটা তাকিয়ে আছে সে আয়না থেকে 1 ফোঁটাও ফেরাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি বারবার যে কে এখানে, কে? অনেকবার জিজ্ঞেস করবার পরও যখন তাকাচ্ছে না আমি আরো জোরে চিৎকার করতে লাগলাম এখানে কে? তো যখন তিনি তার দিকে মুখ দিল, মুখ মানে তার দিকে তাকালো, তখন দেখলো যে এক পুরো থেতলানো একটা ফেস তার দিকে তাকিয়ে আছে এবং সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যায় একটা ওয়ার্ড শুনে রাসেল ভাই, এটা হচ্ছে যে তুমি ভালো থেকো, শুধু একটা ওয়ার্ড তার কাছ থেকে ওইখান থেকে আসা, কোনো শব্দ, কোনো সারা শব্দ পায়নি। লাস্টে জাস্ট একটা কথা বলে যে তুমি ভালো থেকো। এটার পর তিনি আর কিছু মনে করতে পারেন নাই এবং তার বাবা মাকে বলে যে আমি এই দেশে আর থাকবো না। সামাও আমাকে, তিনি 12 বছর বয়সে আমি বলেছিলাম ইউএসএতে আসেন, আমাকে যেভাবে পারো বাংলাদেশে সেটেল করে আসেন, আমি এই যন্ত্রণা নিয়ে থাকতে পারবো না। তো মাঝখান দিয়ে তার বাবা মাকে অনেকবার চেষ্টা করে যে বলার জন্য যে এই ঘটনাগুলো হচ্ছে। তার বাবা মা বলে বাবা এটা তোর নিছকে তোর ভুল ধারণা, তুই অনেক ফিল করিস, তুই অনেক পছন্দ করতি দেখেই জিনিসগুলো বারবার তোর চোখের সামনে আসছে, তুই এক কাজ কর, বাংলাদেশে যেহেতু ডিসিশন নিছিস বাংলাদেশে চলে যা, আমি দিয়ে আসবো। আচ্ছা। তো বাবা আর মা নিজে বাংলাদেশে এসে তাদের যেখানে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়ি আছে সেই জায়গায় তাকে উঠিয়ে দিয়ে সেটেল ডাউন করে একটা ছেলের সাথে রেখে তার বাবা মা ঠিকই ইউএসএ ব্যাক করে। এরপর থেকে রাসেল ভাই কোনো সমস্যা নেই। অলরাইট, রাসেল আমি শেষ করিনি। আচ্ছা, এরপরে সমস্যা নেই, আর এরপর আবার ঘটনা আছে। ওকে। তো 2012 সে ব্যাক করে ইউএসএ তে। এতদিন যেহেতু নর্মাল, এখন মনে হয় সবকিছুই নর্মাল, আমিও নর্মাল, হয়তো আমার এটা কোনো ভুল ছিল। তিনি যে জায়গায় তার ওয়াইফের কবর কর দেওয়া হয়েছে আর কি, তো সেই জায়গায় যায়, জাস্ট দূর থেকে, কাছাকাছি না, দূর থেকে তাকিয়ে জাস্ট দেখতে যাচ্ছে যে তার ওয়াইফ যেখানে কবর দিচ্ছে। রাসেল ভাই সেই চেহারা তিনি আবারও দেখতে পান সেই কবরের কাছে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই থ্যাতলানো বডি। তো সে আর বলে যে না, এখানে আসলে আমার এই সমস্যাটা বারবার আমি ফেস করছি, আমাকে বাংলাদেশে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না। তো সে যখন যাবে, চলে আসবে বাংলাদেশে, তখন সপরিবারে একটা মিটিং হচ্ছিল। তখন কথায় কথায় তার মা একটা কথা বলেছিল যে তার ওয়াইফ যখন মারা যায়, তার যখন ওয়াইফের ডেড বডি রিসিভ করে, তাকেও রেস্কিউ করে, তখন তার ওয়াইফের হাতটা তার হাতে শক্ত করে ধরা ছিল। ওইটা ছোটাতে খুব কষ্ট হয়েছে, এত শক্ত করে ধরা ছিল যে ওইটা ছোটাতে খুব কষ্ট হয়েছে।
তো এরপরে সে ব্যাক করে বাংলাদেশে চলে আসে, এখানেই প্র্যাকটিস করছে রাসেল ভাই। ওনার নাম ডক্টর হারিস চৌধুরী, আচ্ছা আমার খুব ঘনিষ্ঠ পেশেন্ট, এবং আমি ডেন্টাল সার্জন দেখে তিনি বলেছে যে আমার ওয়াইফও ডেন্টিস্ট ছিল, সেই থেকেই সেই ঘটনার উৎপত্তি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই। আজকে যে স্টোরিটা নিয়ে এসেছি এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভিয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডে সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসেছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা, এবং ওখানে ইংল্যান্ডে ব্রন বট আপ। তো এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। আনন্দ ওয়াজ বট আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্ক মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল, বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভিয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট, পুরনো কবরস্থান এবং পুরনো অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আধিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা, এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা, এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তোরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাই গেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা, অবস্থান ছিল, এখনো আছে, মানে ছিল মানে এখনো আছে। ওই হাই গেট সেমিট্রিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাই গেট ক্রিশ্চিয়ান সেমিট্রি, রাইট। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। এটা তো ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় যে করার জন্য। এন্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে, দুই পাশে মানে দুই সাইডে, এবং বিশাল। বলতেছে 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পেরেছেন, অনেক বড়, অনেক বড়। আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে, যেই প্রথমে তো ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড, প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল, এবং ঈশের বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর, বাতাস বইছে, হালকা ঠান্ডা, হ্যাঁ, মানে চিল ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় মধ্যে ভয় ব্যাপারটার থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুইজন আসছি, এন্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাবু খেলি, এন্ড দেখি এটা কেমন, হ্যাঁ, খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখা। তো ও বলতেছে লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে বোঝে না। ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয়, তার বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সে বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটার মাটি। এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়, অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এই জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স, তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড ফিল। ও আচ্ছা, লুকোচুরি খেলাটা হবে এইভাবে। আমি ভাবছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা। হ্যাঁ, আচ্ছা।
এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা এরকম একটা কিছু। সো এনিওয়েজ, তো প্রথম ইটাই পরে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন। প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায় যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, রাইট। দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে, মনে আছে, এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু হয়ে গেছে। খেলা শুরু করতো, right? তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাও ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বুঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। হোয়াট দে সে ফ্রম দ্য হার্ট, একদম সেটাই আমার মনে হয়। ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখে না, তো হারার আগে একটা শীষ দেখে, হ্যাঁ, শীষ দিয়ে মানে বুঝে যায় আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পিছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু আর কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে চিচিপোকার হালকা শব্দ স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে রাসেল, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে। এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও পিছিয়ে ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা যেখানে আছে সেখানে কান পাতলে ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কিছু হাসলো। হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথায় এটা কাজ করে। নক করার কোনো শব্দ পেছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড় 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 শব্দ। বাট সে কিন্তু মানে ওইটা তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বোঝা যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায় কিছুটা, ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গাছ, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ, বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখে বন্ধুরা বসে আছে, ওর বন্ধুরা বসে আছে। তো ও মানে মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি, না ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, আমার সময় নেই, ভালো লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা ধরে, হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজের গুজবাম হচ্ছে। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে, যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানরমাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম, তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা ডিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো, ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছো না এলাস তো আমরা ওইটা আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কি, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো
ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ, এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় টানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ডকে একবার ডাকে, হেই স্টপ, আমরা না যাই ওখানে, ইউনো উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাও? বলে কি নো নো, বিচ একটু কাছেই, তুমি আসো, ইউনো আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, ইউনো লেটস গো এন্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। আচ্ছা এবং যেতে যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম, আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, হুম ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতেও কিন্তু একটা ঢাল আছে বেশ, রাইট রাইট ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোন উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নাই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম। এবং বেশ কিছু হুইসপারিং ও কানে আসছে। এই সময় পিছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে, কে খুব জোরে 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 ডাকতেছে পিছন। আচ্ছা তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা এবং ও সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। ও এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে? ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছি, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাউ আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুরা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে, মানুষ সবাই তাই, আমিও অনেক শুনেছি এরকম লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটানো যেতে পারে। অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে, এবং আপনাদের প্রত্যেকের বাথরুমে, সেটাই গভীর রাতে যদি বাথরুমে যায় কেউ, তাহলে মানে সেটাই, মানে আমি শুনেছি যে সবচেয়ে বেশি মানে আমাদের কাছাকাছি কোথাও যদি মানে অনেকে বলেন যে দেখার শখ, রুমের ভেতরেই আছে, রুমের ভেতরে বা বাথরুমে আপনি পেয়ে যেতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলো আধারিতে অথবা লাইট জ্বালানো অবস্থায় দেখা হয়ে যেতে পারে। এটা কিন্তু রাসেল ভাই মানে আউট অফ নাথিং যে বোগাস একটা কাহিনী বলে দিলাম তা না। বাথরুমে যা আছে এটা ধর্মভাবে স্বীকৃত, আমাদের রিলিজিয়নে, ক্রিশ্চিয়ানিটিতে সব জায়গায় বলা আছে যে দোজ প্লেসেস আর দ্য বেস্ট প্লেস ফর দিস ডিমনস। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা যে আপনি যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠে আপনি ওয়াশরুমে গেলেন, এবং ওয়াশরুমে গিয়ে দেখলেন যে আপনারই মতো দেখতে অন্য কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার পরিবারে পরিচিত কারো মতো কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, বা একদম অপরিচিত কোনো একজন মানুষ দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে একেবারে অবাক হবেন না। আয়নার ব্যাপারটা তো অনেকেই দেখেছেন, অনেকেই দেখছে। মানে আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে আয়নার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম, আয়নার দিকে তাকাচ্ছি, কিন্তু আয়নার মধ্যে কোনো ছায়া নেই। হ্যাঁ, এবং অনেকেও দেখছে যে সে যখন মুভ করে যায় আয়নাটা ঠিকই দাঁড়ায় আছে। হাউ ক্যান ইট বি? আরো জিনিস দেখ, সেটা হচ্ছে যে আয়নার দিকে তাকিয়ে আছে, পেছনে আরেকজন তাকিয়ে আছে। মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন অনেকেই ভূতের ফিল্ম শোনার পর অনেকে বলেন রাতে বেলা আয়নার দিকে তাকাই না। সিম্পলি অনেকে এটা ভয়ের ব্যাপার, কারণ
কাহিনীগুলো শোনার পর অনেকের মনে ভয় থেকে যায় এবং হ্যাঁ সাবকনশিয়াস মাইন্ডেও অনেকে এই জিনিসটা দেখে, বাট ইন রিয়েল লাইফে অনেকে দেখেছে। একদম। এবং আরেকটা কাহিনী রাসেল ভাই অনেকের কাছে শুনি যে ঘুম থেকে ওঠার পর অনেকে কিন্তু দেখেছে তার মুখের দিকে একটু তাকায় আছে। এইটা অনেক শুনেছি। এবং আরেকটা জিনিস যে আয়নায় শুধুমাত্র যে মানুষ দেখা যায় তাই তো না, অনেক সময় আয়নায়, অনেক সময় এরকম শুনেছি না আমরা যে আয়নায় জিন হাজির করে তারপরে আয়নাটা ঢেকে দিয়ে তাকে আটকে ফেলা হয়। আটকে ফেলা হয়, এরকম হ্যাঁ, আয়নায় procedure ঢেকে আছে, ফেলা হয়। অবশ্যই। তো আয়না একটা অদ্ভুত জিনিস। আমার কাছে কেন যেন মনে হয় কি যে আয়না আর একটা মানে একটা ওয়ার্ল্ড। আয়না নিয়ে তো কথাই আছে যে আয়না প্রাচীন রোমানিয়ান বিশ্বাস করতো আয়না কিন্তু হ্যাঁ, ঢেকে হ্যাঁ। রাখতো ওরা। হ্যাঁ, এবং এবং আমাদেরও কিন্তু বলা আছে যে আয়নাটাকে যে নর্মালি এরকম এক্সপোজড অবস্থায় না হ্যাঁ। রেখে কভারিটা। হ্যাঁ, আমার কাছে এক্স্যাক্টলি। এবং আমার কাছে আমার মুভিটার নাম এই মুহূর্তে হঠাৎ করে ভুলে গেলাম। আমার এরকম হয় না, মিরর না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম ঘটনাটা অনেকটা এরকম ধরনের যে আয়নার ভেতরে যে একটা জগৎ আছে সেই জগৎ নিয়ে ঘটনা। যে এরকম কিছু ফ্যান্টাসি হ্যাঁ, আর্ট আছে, হ্যাঁ, যেগুলো দেখা যায় আয়নার ভেতর এক সময় দেখা যায় যে প্রোটাগনিস্ট সে দেখা যায় যে সেই আয়নার ওয়ার্ল্ডে চলে গেছে চলে গেছে। এবং সে মনে করছে যে আসলে সে হচ্ছে এই জগতেই আছে, কিন্তু আসলে দেখা যায় যে সে হচ্ছে তার ট্রান্সফর্ম হয়ে গেছে। সে এক জগৎ থেকে আরেক জগতে সে ট্রাভেল করে চলে গেছে এবং সেই জগৎ থেকে সে দেখছে আমাদের এই পৃথিবী আয়নাটাকে একটা পোর্টাল হিসেবে একটা দেখায়। পোর্টাল হিসেবে দেখে। ভ্যান হেলসিং সিনেমার মধ্যেও দেখায় যে ট্রান্সলভেনিয়া ড্রাকুলার এসে যাওয়ার সময় একটা আয়নাকে পোর্টাল হিসেবে তারা ইউজ একদম করে। একদম। তো আয়না একটা অদ্ভুত রহস্যময় জিনিস এবং আয়না নিয়ে কারো ঘটনা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। যে সেখানে যাওয়ার পর আমাকে কল করেন এবং সেখানে আমি তাকে বলছি যে যে ঘরটাতে আপনার সমস্যা হইতেছে সেই ঘরের প্রধান যে দরজাটা এটা আমাদের একটি পর্দা দিয়ে দিবেন এবং অবশ্যই সেই ঘরটাতে জিন থাকবে না কে থাকবে তার জন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি দিয়ে আপনি চলে আসবেন। হুম, তখন সেই লোকটা বলতেছে যে আমাকে ফোন করে যে আমি তো খুব ভয় পাইতেছি, হুম, তো সেই মুহূর্তে কি করা যায়? তো বললাম আপনার কোনো ভয় নেই, আমি দেখতেছি, আপনি কাজ করে যান। তখন সেই লোকটা যখন মিষ্টি নিয়ে এবং দরজার সামনে দিয়ে পর্দাটা দিল হুম, এবং ঘরের ভিতরে যে মিষ্টিটা দিছে, হুম, উনি কিছুক্ষণ পরে দেখতেছে যে মিষ্টিটার ভিতরে 3-4টা মিষ্টি দিছিল, 3টা মিষ্টি নাই, শুধু একটা মিষ্টি রয়ে গেছিল। আচ্ছা, এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হয়, উনি যে ভয় পেতেছিল হুম, সেই এলাকায় ওই জায়গাটার মধ্যে কোনো কুকুর ছিল না, কিন্তু সেই মুহূর্তে তাকে একটা কুকুর পাহারা দেয়। হুম, সেই ছেলেটা যতক্ষণ পর্যন্ত ওই ঘরটাতে ছিল কাজ করছে এবং সে যতক্ষণ পর্যন্ত ঘরে নিজে ফিরে নেই, সেই কুকুর তাকে পাহারা দিছে ঘর পর্যন্ত। তার নিজ বাড়িতে যখন আসে, সেই নিজ বাড়িতে আসা পর্যন্ত সেই কুকুরটা তার পেছনে পেছনে করে এসে তারপর চলে যায়। সেই ছেলেটা অবাক হয় যে এইখানে তো কোনো কুকুরই ছিল না, এখন কি ভাই আসলো আর এই কুকুরটা আমার বাড়ি পর্যন্ত কেন সে তারপর কোথায় চলে গেল? এটা আমার সাথে ফোনে কথা হয়। তো এবার আমি গিয়েছিলাম সেই জায়গাটাতে, একটি জঙ্গলের ভিতরে সেই ঘরটা। সবচেয়ে বড় যেটা আশ্চর্যজনক ঘর বিষয়, ঘরটাতে মাটির দেয়াল, ফাটল ধরা, সূর্যের আলো পর্যন্ত সেই ঘরটাতে প্রবেশ করে না, অন্ধকার থাকে। আমি সেখানে আলোর ব্যবস্থা করার জন্য মোমবাতি দিলাম জ্বালানো এবং মোবাইলের যে টর্চ লাইট আছে সেটাও জ্বালালাম, তবুও আলো হয় না, অন্ধকার থেকে যায়। একটা বাঁশ দিয়ে একটা দেয়াল যে আটকে রাখছে, এত ঝড় তুফান এত কিছু হয়, সেই দেয়ালটা ধসও পড়ে যায় না, দেয়ালটা একটা বাঁশের উপর আটকে আছে, অথচ এটা বহু বহু পুরনো ঘরটা। এর পরবর্তীতে আমি যে কাজগুলো করি সেই ঘরটাতে আমি ভেতরে প্রবেশ করি এবং সেই মাটিগুলো হাত দিয়ে দেখি, এই মাটির চারপাশের দিকে বিষাক্ত সাপ, বহু ভয়ানক সাপ, খুব শব্দ হইতেছে এবং বিষাক্ত সাপ রয়ে গেছে। এবং সবচেয়ে বড় আশ্চর্য আমার কাছে যে বিষয়টা হইতেছে, আমি যখন ঘরের বারান্দাতে মানে দরজার সামনে দাঁড়ানো ছিলাম, ভিতর তো খুব গুটগুটে অন্ধকার, কোনো আলো প্রবেশ করে না। সেই দেয়ালের আমার ডান পাশে দেয়ালের মধ্যে এবং আমার মুখ বরাবর সোজা বরাবর দুই দেয়ালের মধ্যে শুধু চোখ দেখতে পাইছি, কোনো বডি, কোনো দেহ, কোনো মাথা, হাত বা কোনো কিছু দেখা যায় নাই। শুধু আমার ডান পাশে দেয়ালের মধ্যে দুটা চোখ আর আমার সোজা বরাবর দুটা চোখ দেখা গেছে এবং তখন খুব আলোকিত। পরে এটা দেখার পরে আমি চলে আসলাম। এটা যখন দেখে আমি ওইখানে ঘরটাতে ফিরে আসার পরে যে আমাকে নিয়ে গেছিল তার ঘরে বসে মোরাকাবে বসলাম, এই ঘরটা বিষয়ে কে আছে। তখন সেই ঘরের মধ্যে যিনি থাকেন সেটা একটা জিন ছিল,
সে আমার কাছে বলল আমার জন্য কিছু খাবার ব্যবস্থা করে দিবা। পরবর্তীতে আমি তার জন্য মিষ্টি এবং কিছু ফলের তৈরি করি, এবং ওই ঘরটাতে যখন দেওয়া হয় তো সেখানে খাবারটা দেওয়ার মধ্যে আমার কিছু ভুল থাকাতে সে আমাকে একটু আঘাত করে। আমি একটু আঘাত পাই, আমাকে আঘাত করা হয়। আমার এখানে সেটা একটু ভুল ছিল। এবং শেষ পর্যন্ত আপনি তখন কি করেন? আপনার শেষ পর্যন্ত আমি জানতে পারি সেটা অনেক পুরনো আমলে ছিল এবং একটি জিন ছিল এখানে, জিন আচ্ছা। বসবাস করত, এবং এটা পরহেজগার জিন। আচ্ছা